আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অংশুমালির আয়োজিত লাইভে আপনাদের স্বাগত। আজকে অংশুমালি লাইভের বিষয় ঠিক করেছে বিবাদ ও নারীবাদ। কেন এই বিষয়ে? এই বিষয়টার ব্যাখ্যাটা আমরা একটু পরে করছি। তার আগে যারা আলোচনায় রয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের এখন স্ক্রিনে যারা আছেন, যারা যোগ দিয়েছেন আমাদের সাথে, তার মধ্যে আছেন ডক্টর বল্লরী সেন, কবি এবং গবেষক। উনি শিক্ষকতা করেন গোখলে মেমোরিয়াল কলেজে। ওনার অনেক কাজ আছে, ওনার সম্পর্কে আরো বলা হবে। উনি যখন কথা বলবেন তখন আরেকটু জানানো যাবে ওনার সম্পর্কে বিস্তারিত। আমাদের সাথে আছেন বল্লরী সেন, যোগ দিয়েছেন ভারত থেকে। আমাদের সাথে আরেকজন যোগ দিয়েছেন এখন, তিনি হলেন সুমনা। ওনাকে কি আমরা পাচ্ছি? দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সুমনা রহমান চৌধুরী, লেখক ও অ্যাক্টিভিস্ট। উনিও আসাম, ভারত থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে সঙ্গে। ওনার ইন্টারনেট সংযোগটা একটু সমস্যা করছে, যার ফলে উনাকে আমরা হয়তো একটু মিস করছি বা কেটে যাচ্ছেন। আর আমাদের সাথে সঙ্গে এখন আছেন যিনি মাসকাওয়াত হাসান। ওনার পরিচয় খুব বেশি দেওয়ার দরকার নেই। বাংলা স্যাটায়ার বলতে যা বুঝি আমরা, স্যাটায়ার ধর্মী লেখা। তার মধ্যে যদি হাতে গোনা বাংলা ভাষীদের মধ্যে হাতে গোনা দু একজনের নাম করা যায়, তার মধ্যে মাসকাওয়াত হাসান অন্যতম। উনি একাধারে সাংবাদিক, মানে আমার ইন্টারনেটে খুবই সমস্যা করছে, পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, এবং সংবাদ বিশ্লেষক হিসাবেও উনি কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমের সাথে। তার অনেকগুলো বই আছে, অনেকগুলো প্রকাশনা তার। সেই মাসকাওয়াত হাসান আছেন আমাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত অংশুমালির আয়োজিত লাইভ বিবাদ ও নারীবাদে। ধন্যবাদ। কেন এই বিবাদ ও নারীবাদ? এখন একটু ব্যাখ্যা করে নেই যে এই আলোচনায় কেন এই টপিকসটা রাখা হলো, বিষয় বস্তুটা কেন এটা হলো। আজকে আপনারা বিবিসি খুললে দেখতে পাবেন, বিবিসির একটা প্রতিবেদন আছে, নারীবাদীদের এত নেতিবাচক ভাবে দেখা হয় কেন বাংলাদেশে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, দক্ষিণ এশিয়ার নারীবাদ, যেটা নারীবাদীদের যে কার্যক্রম, সেটা অনেকেই নেতিবাচক চোখে দেখেন। এই বিবিসির এই প্রতিবেদনের সাথে আজকে কাকতালীয় ভাবে হলেও অংশুমালির বিবাদ ও নারীবাদের বিষয়টা অনেকখানি মিলে গেছে। আমরা এই দুটো বিষয় একসাথে সামনে রেখেই কথা বলা শুরু করব। আমরা প্রথমে যাচ্ছি ডক্টর বল্লরী সেনের কাছে। উনি এই বিষয়ে, ওনার লেখাও আছে, উনি কাজও করেছেন এই বিষয়ে। এই যে বিবাদ ও নারীবাদ এবং এই দক্ষিণ এশিয়ায় নারীবাদীদের নেতিবাচক হিসাবে দেখা হয় কেন, এই ব্যাপারটা যদি একটু বলতেন বল্লরীদি। আমি প্রথম কথা বলবো এটা আশা করে আসিনি, আমি ভেবেছিলাম আমি মাঝামাঝি কোথাও থাকবো, তাহলে আমার আগের বক্তা যা বলেছেন আর পরের বক্তা যা বলতে পারেন তার একটা আন্দাজ আমার কাছে থাকবে। এবং বিবাদ ও নারীবাদ এই যে সম্পর্কান্বিত হচ্ছে, নারীবাদ একটা মূলত কনসেপ্ট যেটাকে বিবাদ দিয়ে বিশেষণীকৃত করা হচ্ছে আজকে এই রকমের একটা গ্লোবালাইজড প্ল্যাটফর্মে। এটা নিশ্চয়ই কোনো বিশেষ সমাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, এবং এখানে আমি ধর্মীয় ইতিহাসটা আনতে চাই না, কারণ সেটা বহু প্রাচীন কাল থেকেই আছে। যাজ্ঞবল্ক্যের সঙ্গে যখন মৈত্রেয়ীর কথোপকথন হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে, তখন একটি সভায় মৈত্রেয়ীকে চুপ করিয়ে থামিয়ে দিতে চাইছেন যাজ্ঞবল্ক্য, যে বলছেন অতি প্রশ্ন করো না, মা মা অতি প্রাক্ষী। অর্থাৎ এইখান থেকে যদি বলা যায় যে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে গেল, যেখানে নারীর মুখ বন্ধ করে দেওয়ার জন্য তপস্বী বা পুরুষ পণ্ডিত বা বিদজ্জন মানুষ তারা দীর্ঘ সময় ধরে কাজ করে গেছেন, সেটা প্রত্যক্ষ আলোয় উদ্ভাসিত হচ্ছে, মানে সেটাকেও গ্লোরিফাই করা হচ্ছে।
এবারে উপনিষদ যেহেতু আমাদের কাছে কোনো ধর্মীয় পুঁথি নয়, সেটা আমাদের কাছে বলা যেতে পারে শিষ্ট মানুষের কাছে সাহিত্য পদবাচ্য, সেই জন্যই কথাটা বললাম। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে তার মধ্যে একটা ধর্মনীতি আছে এবং একটা ধর্মের পরিসর দাগ কাটা হয়েছে। সেইখান থেকে যদি দেখি তাহলে নারী চিরকালই অনগ্রসর এবং অধস্তন হয়ে আছেন, সেটা নানা রকমের পরিপ্রেক্ষিত থেকেই আছে। অতএব নারীবাদে যে একটা বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ থাকবেন এটা খুব স্বাভাবিক, এবং সেটাই স্বভাবজ, সেই নিয়েই একটা তর্ক ওঠা খুব স্বাস্থ্যকর বলে আমি মনে করি, যেটা এখানে করা হয়েছে। কাজে এর ভিতরে কোনো সেই অর্থে বিবাদ চাওয়া হচ্ছে বা বিবাদের পক্ষে কথা বলা হচ্ছে বা ঝগড়া লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, প্ররোচনা চলছে, এইরকমটা কখনো ভাবার সুযোগ নেই। কিন্তু স্বাভাবিকভাবে এই মঞ্চায়নটা বা এই পরিকল্পিতভাবে বিষয়টাকে আনার ভিতরে বড় পরিসরে নানা রকম দিকগুলো উঠে আসবে, যেখানে বক্তারাও আমি দেখলাম যে তারা সেই দিকগুলি খুবই পারদর্শী এবং সেই নিয়ে আলোকপাত করবেন। আমি ব্যক্তিগতভাবে কেবল একটি কবিতার প্রসঙ্গে বলতে চাইবো কি করে একটা টেক্সটের ভিতরে সাহিত্যে এই জটটাকে, এই ডায়ালেকটিক্সটাকে আনা হচ্ছে, যেখানে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ আছে। নারীবাদ আছে কিনা আমি জাহির করছি না, আমি শুধু বলছি দুটি পক্ষ আছে, যেখানে একই সঙ্গে এই দ্বান্দ্বিক অবস্থানে নারী, যেখানে আমার কাছে মনে হয় নারী একটা কনসেপ্ট, সেই কনসেপ্টে কোট আনকোট একটি মেয়েকে ফিট ইন করানো হচ্ছে দীর্ঘ সময় ধরে। বল্লভদি, আমি 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 এই জায়গা থেকে একটু কথা বলে নিই। আপনার দুটো পক্ষ, এই যে যে দুটো পক্ষ শব্দ, এই শব্দ থেকে আমি একটু কথায় চলে যাই। আমাদের সাথে এখন যোগ দিয়েছেন সৈয়দা সাইমা আহমেদ, উনি ইংল্যান্ড থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। উনি একজন ইংল্যান্ডের পরিচিত রাজনীতিবিদ এবং নির্বাচিত ইলফোর্ডের নির্বাচিত কাউন্সিলর উনি, এবং ই সাউথ এশিয়ার উপদেষ্টা সম্পাদক। এখানে ই সাউথ এশিয়ার প্রধান সম্পাদক আছেন মাসকাত ভাই, ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই যে দুই পক্ষ শব্দ, এটা থেকে আমি একটু যদি সাইমা আহমেদ শুনে থাকেন আপনার কাছে চলে যাই, কারণ আপনি এ ব্যাপারে এর আগেও অনেক কথা বলেছেন। আপনি নিজে সঞ্চালনা করেন ই সাউথ এশিয়ার একটা অনুষ্ঠান, সেটাই আমরা দেখেছি। আমরা আপনার কাছে চলে যাই, আবার বল্লভীর কাছে আসবো। এই যে যে প্রশ্নটা, দুটো পক্ষ, এই যে লৈঙ্গিক মানে লিঙ্গ ভিত্তিক যে নারীবাদ, এই যে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে অনেক কিছু। যেমন আমি যদি ক্রিয়া ভিত্তিক শব্দার্থ কোষের জায়গায় যাই, পুর যেটা যেটা ক্ষমতা বা শক্তির কথা বলে, পুর থেকে পুরুষ শব্দটা এসেছে। তো আমরা যদি ধরে নিই যে ক্ষমতা যার হাতে সেই পুরুষ, সেই অর্থে কোনো নারীর হাতে যদি ক্ষমতা থাকে সেই পুরুষ। এই যে যে পক্ষ, এখানে এই লিঙ্গ ভিত্তিক যে ব্যাখ্যাটা, লিঙ্গ ভিত্তিক চিন্তা যারা বলে থার্ড ওয়েভ, যেটা নারীবাদের থার্ড ওয়েভে, যেটা তৃতীয় ঢেউয়ে যেটা বলা হয়েছে, সেটা আসলে কি এই সময়ের সাথে আর যায়? সাইমা আহমেদ। ধন্যবাদ। প্রথমে দুঃখ প্রকাশ করছি দেরিতে আসার জন্য। কিন্তু যেটা হয় যে নারীর তো অনেক ধরনের কাজ থাকে, সেই কাজের একটি করতে গিয়ে কিঞ্চিত আমার সময় দেবে। আমি কিছুটা আলোচনা শুনেছি আপনাদের শুরুর দিকে, যেটা আপনার প্রশ্ন লিঙ্গ ভিত্তিক যে এক ধরনের আমাদের বোঝাপড়া আছে, এটা কিন্তু এখন আজ এই সময়ে এসে কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখুন, আমি যখন প্রাচ্যে ছিলাম, প্রাচ্যে আমার একটা বড় অংশ আমি বেড়ে উঠেছি এমন একটি সামাজিক ব্যবস্থার মধ্যে, যেখানে পুরুষতান্ত্রিকতা বা পিতৃতান্ত্রিকতা, আমি মনে করি পুরুষতান্ত্রিকতার চেয়ে পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা কিন্তু আমাদেরকে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমাদের কোনো কাজ বা চিন্তা বা চেতনা, কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেটি আসলে অনেকটা পিতৃতান্ত্রিক। আর যখন আমি পাশ্চাত্যে এলাম, আমার এই ধারণাগুলো নিয়ে পাশ্চাত্যে যখন এলাম, পাশ্চাত্যে কিন্তু প্রবলভাবে তখন ক্ষমতার ভিত্তিতে এক ধরনের একটা আন্দোলন, এক ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে, যে আন্দোলনে বলা হচ্ছে বারবার যে পুরুষ এবং নারী সব কাজ করতে পারবে, পুরুষ এবং নারী সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে, তাদেরকে সংযোজিত করা হোক।
এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। কিন্তু কাজের জায়গাটিতে আমরা দেখেছি যে এখনো কিন্তু পাশ্চাত্যেও সেটা অর্জিত হচ্ছে না। তো লিঙ্গ ভিত্তিক যে ব্যবস্থা পাশ্চাত্যে, সেটা আসলে নারী পুরুষ বিভাজন আছে কিনা? আছে। এখানে আরেকটি টার্ম খুব জনপ্রিয়, সেটা হচ্ছে মিসোজিনি। আমরা প্রথম থেকে এখন যে আমাদের যে আন্দোলনটি রয়েছে, সেই আন্দোলনের মধ্যে মিসোজিনিকে আমরা একটা হেট ক্রাইমের আওতায় আনতে চাচ্ছি। আপনি হয়তো জানেন, অথবা আপনাদের যারা দর্শক আছে অনেকেই হয়তো জানেন যে হেট ক্রাইম এখানে একটা নতুন টার্মের মধ্যে, একটি ক্রিমিনাল অফেন্সের মধ্যে আনা হচ্ছে। এর মধ্যে ইসলামোফোবিয়া আছে, অ্যান্টিসেমিটিজম আছে। এই সবের পাশাপাশি আপনার মিসোজিনিকে নেওয়ার একটা নতুন আন্দোলন আমাদের এখানকার এমপিরা শুরু করেছে। কথাগুলো কেন বলছি? বলছি কারণ হচ্ছে এই যে লিঙ্গভিত্তিক যে বাদ, অনুবাদ, বিবাদ যাই বলি না কেন, সেটির কিন্তু গোড়াতে সবসময় একটা বাইনারি অপোজিশন দাঁড় করানো হয়। যদিও আমরা আমাদের লিঙ্গভিত্তিক পরিচয় একটা নন বাইনারি পার্সপেক্টিভে চলে যাচ্ছি। এখন কিন্তু এখানে বলা হচ্ছে যে ব্ল্যাক লাইভস ম্যাটারের পরে বলা হচ্ছে যে বেম টার্মটা কিন্তু এখন আর যুক্তিযুক্ত হচ্ছে না। আবার অনেকে বলছেন যে নারী পুরুষের যে জেন্ডার টিক বক্স এক্সারসাইজ, সেটিও এখন আর আসলে গ্রহণযোগ্য হচ্ছে না। যে কোনো মানুষ তার পরিচয় যে কোনো ভাবে দিতে পারেন। আমাদের এখানে আমরা যখন পরিচয় দিতে চাই, তখন কিন্তু আমাদের আরেকটা অপশন দেয়, সেটা হচ্ছে প্রেফার নট টু সে। এখন ইন্টারেস্টিংলি এলাফ, আমাদের বাংলাদেশেও কিছুদিন আগেও আমরা দেখেছি যে আপনার তৃতীয় লিঙ্গ বলে আরেকটি বাক্স যুক্ত হয়েছে লিঙ্গভিত্তিক যে পরিচয়ের দিক থেকে। নারীবাদের সাথে এই লিঙ্গভিত্তিক পরিচয়ের সম্পর্কটা কি, সেটি যদি আমি একটু বলে নেই। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের আইডেন্টিটি, অর্থাৎ আত্মপরিচয়ের যে জায়গাটি, সেখানে কিন্তু আমরা এখনো মানসিকভাবে অনেক বেশি লিঙ্গভিত্তিক চিন্তা চেতনায় বিশ্বাসী। অনেক বেশি চিন্তা করি যে আমরা নারী, তাই আমাকে আসলে আজকে নারী দিবস, নারীদের আসলে এভাবে এভাবে চিন্তা করা উচিত। অথবা কাল নারী দিবস নয়, বাকি সব দিন পুরুষের জন্য বরাদ্দ, পুরুষরা হয়তো এইভাবে নারীদের নিয়ে চিন্তা করছে। অনেকে অনেকভাবে চিন্তা করে থাকেন। আমার মনে হয় যে এই ওয়েভটা, আপনি আক্ষরিক অর্থেই ঠিক বলেছেন, যে থার্ড ওয়েভের যে পার্সপেক্টিভ গুলো বা কম্পোনেন্টস গুলো, সেটি কিন্তু প্রাচ্য পাশ্চাত্যে এখনো পুরোপুরি ভাবে মিলিত হয়নি। স্রোতগুলো কিন্তু বিভিন্ন ধারায় আসছে। তো বিভিন্ন পর্যায়ে আসার কারণে আমরা এটার ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। আপনি বোধহয় কিছু বলছেন, আমি কিন্তু হ্যাঁ, আমি একটু যোগ করতে চাচ্ছি এখানে এই জায়গায়। এই যে লিঙ্গভিত্তিক ব্যাপারটা আছে, আমি এই জায়গাটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আপনি দেখেন, আজকে যে আপনি ইংল্যান্ডে আছেন, যারা ইউএসএ তে আছেন, আপনি দেখেন অভিবাসী যদি কাজ করতে যায়, স্থানীয়দের থেকে তার মজুরিটা কম হয়। এই যে বৈষম্য, এটা কিন্তু সবল আর দুর্বলের বৈষম্য। এটা লিঙ্গভিত্তিক নারী এবং পুরুষের ক্ষেত্রে না। এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন সাইমা আহমেদ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা এটাকে বলি যে দ্য বার্ডেনস, হাউ মাচ বার্ডেন উই আর ক্যারিং। হ্যাঁ, যেমন আমাদের এখানে বলা হয়েছে যে এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে। যেমন প্রথমত হচ্ছে, কেউ যদি নারী হয়, সে যদি মাইগ্রেন্ট হয়, সে যদি ডিসেবল হয়, আপনি দেখুন কতগুলো বার্ডেন একটা নারীকে পার করতে হচ্ছে, বা কতগুলো বার্ডেন নিয়ে তাকে চলতে হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আবার হোয়াইট সুপ্রিমেসির একটা বিষয় আছে এখানে। তারপরে হচ্ছে কি, আপনি যে বললেন যে সবল দুর্বলের বিষয়টি, এটি কিন্তু সবখানেই আছে। লো পে যারা মাইগ্রেন্ট কমিউনিটিতে সবসময় একটা ওয়েজ বিষয়ে আপনি দেখবেন যে তারা তাদের ইকুয়াল পে নিয়ে কথা বলছে, তাদের যে পরিমাণ পয়সা তাদের দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা। এখন যে আন্দোলনটি হচ্ছে, যেমন আমাদের কাউন্সিলে আমরা এটি করেছি, আমরা হচ্ছে আমাদের ওয়েজ পের দিক থেকে আমাদের প্রত্যেকটা কর্মচারীকে আমরা লন্ডন ওয়েজের, আপনি জানেন যে লন্ডনে একটা ওয়েজ নির্ধারণ করা হয়েছে যে মিনিমাম এই এতটুক আপনাকে দিতেই হবে। অনেকে দেন, অনেকে দেন না। তো আমরা এটাকে একটা প্লেজের মতো করে, পুরো ইউকে তে এটা চলছে যে সবাই প্লেজ করবেন যে আপনি আপনার কর্মচারীকে এই পরিমাণ বেতন দিচ্ছেন এবং এটাকে ডিসক্লোজ করতে হবে। নতুন আন্দোলন হচ্ছে রাইট টু ইনফরমেশনের আন্ডারে, যে সবাই এটা ডিসক্লোজ করছেন না। এই কারণে অনেকে রাইট টু ইনফরমেশন দিয়ে, ফ্রিডম অফ ইনফরমেশন দিয়ে এই জিনিসগুলো বের করার চেষ্টা করছে। আমি এই প্রসঙ্গে একটি রিসেন্ট একটা রিসার্চের কথা বলতে চাই। এই জাস্ট গতকালই বেরিয়েছে ইপসপস মোরের সাথে কিংস কলেজের একটা রিসার্চ। ওখানে বলা হয়েছে যে করোনা পরবর্তীতে যে আন্দোলনগুলো বা যে বিষয়গুলো আসলে প্রাধান্য পাবে, সেখানে ইকুয়াল পে বা ওয়েজ পে গ্যাপ, এটি ইংল্যান্ডে কম গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু দেখুন অন্যান্য জায়গায় কিন্তু এই বিষয়গুলো সম্পূরক। আপনি যখন পাওয়ার স্ট্রাকচারে দেখবেন যে আপনার সমতার ভিত্তিতে সব পরিচালিত হচ্ছে না,
সবল, সে বিভিন্নভাবে সবল হতে পারে, তার হোয়াইট সুপ্রিমেসি থাকতে পারে, তার রেশাল আইডেন্টিটির কারণে সে অন্যভাবে যেতে পারে, অথবা ক্যাপিটালিস্টিক অ্যাপ্রোচ নিয়েও কিন্তু কেউ ঊর্ধ্বতন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রাত্যহিক যে অধিকার, অর্থাৎ আপনি কাজ করছেন, আপনি তার পরে বেতন পাবেন, সেখানে আপনি আপনার আন্দোলনকে মনে করছেন এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবি নয়, এটা অনেকেই মনে করছেন। তো আমি মনে করি যে আমাদের পাওয়ার স্ট্রাকচারটা আসলে এখন এমন ভাবে ইভলভ হচ্ছে, এমন ভাবে তৈরি হচ্ছে, যেখানে আসলে শক্তিটা কার হাতে এটা নির্ধারণ করা শুধুমাত্র অর্থের নিরিখে হয় না। সেই শক্তিটা কিন্তু আমরা দেখছি যে তার জাতিগত যে একটা অবস্থান, বিশেষ করে পাশ্চাত্যে আমরা দেখছি যে কেউ যদি সাদা হচ্ছেন, আমি দুঃখিত বর্ণ আমি উল্লেখ করছি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো বারবার আসছে, কিন্তু যারা যারা ওই পর্যায় থেকে আসেন তারা অটোমেটিক একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে। আবার একইভাবে আমরা যারা মাইগ্রেন্ট, আমাদেরকে কিন্তু অনেকগুলো বাধা পেরিয়ে আসতে হয়। এই বিভাজনগুলো প্রকট, অনেক বেশি প্রকট। আবারও আমরা একটু শুনতে পাচ্ছি না, মিউট করা মনে হয়। আমরা মাসকাত ভাইয়ের কাছে চলে যাচ্ছি, সাউথ এশিয়ার চিফ এডিটর, প্রধান সম্পাদক আর কি। ওনার সাথে কথা বলতে চাচ্ছি সাইম আহমেদের সূত্র ধরেই। উনি পাশ্চাত্য ব্যাখ্যা করলেন, পাশ্চাত্যের জায়গা থেকে উনার কথাটা আমরা শুনতে পেলাম। আমরা আছি প্রাচ্যে, সাউথ এশিয়া। তো সাউথ এশিয়াতে আমাদের যে আজকে বিষয়বস্তু মাসকাত ভাই, বিবাদ ও নারীবাদ, এবং আমি বিবিসির সেই সংবাদ খবরের শিরোনামটার কথা উল্লেখ করেছিলাম যে আমাদের এইখানে নারীবাদী বাদটাকে এত নেতিবাচক, নারীবাদী এবং নারীবাদকে এত নেতিবাচক ভাবে দেখা হয় কেন? এই জায়গা, আপনি যেহেতু প্রাচ্যে আছেন, সাউথ এশিয়া নিয়ে আপনি কাজ করছেন, সাউথ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট, সাউথ এশিয়ার আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে, আপনি যদি এই ব্যাপারটা একটু বলতেন মাসকাত ভাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিবাদ ও নারীবাদ, আপনি যদি দক্ষিণ এশিয়ার সমাজ বাস্তবতা চিন্তা করেন, তাহলে শুধু নারীবাদ বনাম পুরুষবাদ বা এই বিবাদ ও নারীবাদ নয়, আপনাকে বলতে হবে বিবাদ ও সাম্যবাদ, বিবাদ ও হিন্দুত্ববাদ, বিবাদ ও ইসলামবাদ, বিবাদ ও বাঙালি জাতীয়তাবাদ, বিবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদ। মানে কোন একটা বাদ যদি দক্ষিণ এশিয়ায় থাকে, ইজম, তাহলে সেইখানে বনাম আপনার একটা বিবাদ হবে বা এর সঙ্গে একটা বিবাদ থাকবে। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি। সেইখানে আজকে আমরা যেহেতু আলোচনাটা একটু নারীবাদ ও বিবাদ নিয়ে করতে চাচ্ছি, সেইখানে বলার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি জানেন যে শুরুতে সমাজটা মোটামুটি একটা মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সেখানে নারী প্রধান ছিলেন। কিন্তু ধীরে ধীরে এখানে দেখা গেল যে অন্যান্য বাদগুলোকে নিয়ে এসে, কোথাও ধর্মীয় বাদ বা কোথাও বিভিন্ন রকমের বাদ ব্যবহার করে পুরুষরা একটা পুরুষবাদের প্যাকেজ তৈরি করলো। যেহেতু তারা যোগ্যতায় নারীকে পরাজিত করতে পারবে না, প্রতিযোগিতায় পরাজিত করতে পারবে না, ধরুন শিক্ষায়, দীক্ষায়, কর্মস্থলে, সেই কারণে তখন তারা নারীদেরকে বললো যে দেখো তোমরা তো ভারী কাজ করতে পারো না, বড় ট্রাক চালাতে পারবে না, একটা বড় পাথরের পিণ্ডকে পাহাড়ে তুলতে পারবে না। এই যে উন্নয়ন করতে গেলে কিন্তু অনেক ভারী ভারী জিনিস তুলতে হয় উপরে, এটা নারীরা পারবে না, সুতরাং পুরুষরাই করবে এই সমস্ত উন্নয়ন, নারী থাকবে সহযোগীর ভূমিকায়। তো এইভাবে যেটা হলো যে এটা একটা দ্বন্দ্বই ছিল, যে পুরুষবাদ চেষ্টা করেছিল যে নারীবাদকে সরিয়ে দিয়ে, মাতৃতন্ত্রকে সরিয়ে দিয়ে পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব, এবং সেইখানে তারা মোটামুটি ভাবে ওইভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে, এবং এটা এক ধরনের ফ্যাসিজম বলা যায়। এই যে মেল শভিনিজমটা দক্ষিণ এশিয়া, এটা কিন্তু একটা ফ্যাসিজম, ফ্যাসিস্ট সরকারগুলো যেরকম হয়, তারা কিন্তু কোনো গণতন্ত্রের ধার ধারে না। হ্যাঁ মাসকাত ভাই, আমি এখানে একটু যোগ করতে চাই, এটা শুধু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে নয়। আপনি আগে একটু খেয়াল করবেন যে আপনার যদি আমেরিকার ইতিহাসের দিকে যাই বা ইংল্যান্ডের ইতিহাসের দিকে যাই, সেখানেও কিন্তু যখন সৈন্য হিসাবে
নারীদের আর্মিতে নেওয়া হতো তখনও কিন্তু তাদের আলাদা করে রাখা হতো, যে ভারী জিনিসগুলো তারা পারবে না যুদ্ধের, এগুলো ওই জায়গা থেকে তাদের আলাদা করা হতো। সেখানেও কিন্তু এই চিন্তাটা কাজ করেছে। মাসকাত ভাই, আমি একটু যোগ করে দিলাম আর কি, এখন আলোচনা শুনি। ওই যে আপনার তো সবসময় আপনি জানেন যে এই একটা ইন্টেলেকচুয়াল স্কোয়াড থাকে, তো এই যে পুরুষতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কিছু নিশ্চয়ই পণ্ডিত ছিলেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের সিংহ তারা, ধারাপাত তারা তারা ধরেন, এখন তখন তো টক শো ছিল না, তারা বিভিন্ন মিটিং এ গিয়ে বোঝাতো যে দেখো ভারী ব্যাপারটা হচ্ছে প্রধান, এটাই নির্ণয় করবে যে এই সেনাবাহিনীতে মূল দায়িত্বে পুরুষ থাকবে নাকি নারী থাকবে। তো এই যে ধরেন একটা ক্ষমতাসীন ফ্যাসিস্টের থিঙ্ক ট্যাঙ্ক যখন এসে এরকম একটা মতবাদ প্রতিষ্ঠা করে, তখন সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। সেভাবে আমেরিকাতে এটা হয়েছে। আমেরিকাতে আপনি দেখেন সেখানে কোনো একজন নারী একটু অভিমত প্রকাশ করতে চাইলে তাকে উইচ বা ডাইনি বলে ক্যাঙ্গারু আদালতে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখবেন যে আমেরিকা 200 বছরের ইতিহাসের মধ্যেই এটা আছে। এই ঘটনাটা ইউরোপেও ঘটেছে। এই যে মানে ডাইনি বলে দেওয়া, মানে এই যে এখন যেমন বলা হয় না যে রাষ্ট্রদ্রোহী, এরকম পুরুষ সমাজ বলে দিত এই নারী হচ্ছে সমাজদ্রোহী, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে বা তাকে জোয়ান অফ আর্কের মতো পুড়িয়ে মারতে হবে। তো এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব। পুরুষতন্ত্র ফ্যাসিজমের মাধ্যমে তার স্বৈরাচারকে টিকিয়ে রাখতে এটিকে স্থাপন করেছিল। এখন এর বিরুদ্ধে নারীদের সংগ্রাম চলছে, এবং সেখানে যে পুরুষরা আসলে নিজেদেরকে পার্সন হিসেবে দেখেন, মানুষ হিসেবে দেখেন, তারা এটাতে সহযোগিতা করার চেষ্টা করছেন। কারণ গণতন্ত্র হচ্ছে যার যোগ্যতা বেশি, যে কাজটা ভালো পারবে সেই কাজটা করবে। এটা নারী না পুরুষ বা রোবট নাকি তৃতীয় লিঙ্গ, এটা তো আমাদের দেখার দরকার নেই। হ্যাঁ কাকুন ভাই, আমি মোটামুটি আমার বক্তব্য এই পর্যন্তই রাখলাম। সম্ভবত আপনি মিউট করা। আমরা হ্যাঁ, এটা আমার মনে হয় সবগুলো খুলেই রাখা যাক, আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আছে। আলোচনায় দেরি হবে না। হ্যাঁ, বলরেডি আপনার কাছে চলে আসি মাসকাত ভাইয়ের সূত্র ধরে। মাসকাত ভাই বলছিলেন পুরুষতন্ত্রের ব্যাপারটা নিয়ে। পুরুষতন্ত্রের ব্যাপার একটু আমি দ্বিমত করি। নারীতন্ত্র পুরুষতন্ত্র, আমি আগেই বলেছি সাইমা আহমেদের সাথে যখন কথা হচ্ছিল, যে আসলে পুর ক্ষমতা যার কাছে আছে তন্ত্রটা তার কাছে। তো এই ক্ষেত্রে এই যে পুরুষতান্ত্রিক যে ব্যাপারটা আছে, আপনি নিজে ভারতে আছেন আর বিশ্বের নানা দেশে গিয়েছেন, দক্ষিণ এশিয়ার যে ব্যাপারটা আছে, আপনি নারীবাদ যেটা, আপনার পশ্চিমবঙ্গে আজকে মমতা মুখোপাধ্যায় ক্ষমতায়, ব্যানার্জি। ব্যানার্জি ক্ষমতায়, সরি, এবং হয়তো আগামীতেও আসবেন, পোল যা বলে আর কি। যদিও বিজেপির অনেক ইয়ে আছে, কিন্তু জনমত সর্বশেষ জরিপ যেটা সেদিকেই যাচ্ছে। এই যে মমতা, মমতা এখন পুরুষ না নারী, এই চিন্তা যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু পুরুষতান্ত্রিকতা এখানে একটু প্রশ্নবিদ্ধ হয়। এই ক্ষেত্রে এই যে পুরুষতান্ত্রিকতার যে কথাটা বারবার উঠে আসে, এইটা কতটুক সঠিক, এই ব্যাপারটা যদি একটু বলতেন। বলরিদি। আমার আগের দুজন বক্তা এত ভালো বললেন যে আমার মনে হয় প্রশ্নটা যদি এই প্রশ্নটা তাদেরকে করেন, তারা উচিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে আপনার উত্তরটা দিতে পারবেন। কিন্তু আমার মতো একদম মানে কি বলবো, যে বিবাদের মানেটা কবিতা দিয়ে বুঝতে চাইছে, তাকে এরকম একটা কোট আনকোট পলিটিক্যাল প্রশ্ন করলেন, আবার সেটা নাকি পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কেন্দ্র করে। সামনে ভোট আসছে আমাদের, আমি তো নিজেও পশ্চিমবঙ্গের নাগরিক, অতএব আমারও কিছু দায়বদ্ধতা আছে বা থাকা উচিত বলে আমি মনে করি। মানে এই সাপোজ টু বি, এটার কথাই হচ্ছিল যেটা উনি বলছিলেন, পুরুষের স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য তারা চিরকালই পুরুষতন্ত্রকে অবলম্বন করেছেন। মানে এই রকমের একটি আপ্তবাক্য অসাধারণ। এবং তার আগে ওনার বক্তব্য আমার পরেই বললেন, এত সুন্দর, মানে আমেরিকায় থেকে উনি কিভাবে এই জিনিসগুলো, ডেমোক্রেসিটা কোথায় কোথায় বিচ্যুত এখনো পর্যন্ত, এবং সেটা লো ওয়েজের দিক থেকে কি সুন্দর করে যে ব্যাখ্যা করা যায়। আমি মূলত আজকে আমার মনে হচ্ছিল যে লিসনার হিসেবেও কারো কারো থাকা উচিত একটি সভায়, যেখানে কথা কম বলে শোনা বেশি উচিত।
তো এই কথা কম বলা আর শোনা বেশি, যেটা মুরিয়েল রুকাইজার বলছেন যে তুমি চেষ্টা করো যদি ভুলে যেতে পারো, চেষ্টা করো যদি কথা না বলতে পারো, তারপরে বলছেন স্ট্যান্ড অ্যালোন, তারপরেও যদি না হয় তাহলে তুমি একা উঠে দাঁড়াও। এই একা উঠে দাঁড়ানোর প্রকল্প থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই গদিটা পেয়েছেন, যেখানে উনি প্রতিবাদ করেছিলেন এবং ন্যায়সঙ্গতভাবেই প্রতিবাদ করেছিলেন বলে গণতান্ত্রিক অধিকারে তাকে এই জায়গাটা দেওয়া হয়েছে। হতে পারে আগামী দিনে আর কেউ আসবেন, সেটা নিয়ে আমি এখানে দিদি আপনার একটু কথায় ঢুকে যাই। আপনি তো এই কথাটা বলছেন, আপনি দেখেন তৃণমূল একজন খুব নিম্ন বর্ণের মানুষ, লেখক, উনি ডোমের কাজও করেছেন, তাকে এইবার মনোনয়ন দিয়েছেন। আপনি একা উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বললেন নারী হিসাবে। তো একজন ডোম যখন উঠে আসেন তখন আপনি নারী এবং এই যে পুরুষতন্ত্র নারীতন্ত্র এই মাঝখানের যে জায়গাটা থাকে কিনা বল্লরিদি? প্রথমত প্রশ্নটা আপনার ছিল, কাজে আমি যাই উত্তর দেব আপনি প্রশ্নের অনুপাতে আমাকে ব্যাখ্যা করবেন। অতএব আমি যদি স্ট্যান্ড অ্যালোন বলি সেটা তো আমি নিরপেক্ষভাবে বললাম, নিরপেক্ষভাবে বলে আপনাকে আমি মুরিয়েল রুকাইজারের কথা বললাম, যিনি একজন কবি এবং তাকে মনে করা হয় মাদার অফ ফেমিনিস্ট। অতএব সেই জায়গায় দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড এই কাব্যগ্রন্থের মধ্যে এক জায়গায় এইটা বলছেন, আমি বললাম, যেখানে সূত্রটা কিন্তু আমি সম্পূর্ণ ওইভাবে টানিনি। আর আবারও আমি বলছি, আমি প্রত্যক্ষ কোনো রাজনীতি আমি বুঝি না, সত্যি বুঝি না, এবং আমার নিজের মনে হয় যে এটা কনসেপ্টের দিক থেকে অনেক কথা বলার আছে, সেটা বলাই হয়তো ভালো। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানে বক্তব্যের তো একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিত থাকে, সেই পরিপ্রেক্ষিতে বিচ্যুত হয়ে গেলে সেটার আর মানে থাকে না। অর্থাৎ আজকে যেটা আপনি বললেন এই নেতিবাজটা বা নেতিবাচকতাটা, সেই নেতিবাচকতার একটা মূল জায়গা আছে যেখানে ফেমিনিজমকে হয়তো কেউ কেউ অপব্যবহার করছেন। সেটা সব দেশেই কিন্তু সত্য। যেখানে এই মি টু আন্দোলনটা হচ্ছে, এই মি টু আন্দোলনের একটা অন্য সাইড আছে যেটা খুবই নমর্থক এবং সেটা ইনহিউম্যানও বটে আমার মনে হয়। তো আপনার প্রশ্ন সেটা যেহেতু ছিল না, আপনি আমার উত্তরটাও প্রশ্ন অনুপাতে দেখতে পারবেন না। তো আমি আমার নিজের মনে হয় আপনি রাজনীতির প্রশ্নটা আমার কাছ থেকে কোনো সদুত্তর পাবেন না, কারণ আমি সেই নিয়ে কিছু বলতে পারবো না। চলে যাই সুমনা রহমান চৌধুরীর সাথে। উনি যদিও ওনার ইন্টারনেট সংযোগটা একটু সমস্যা করছে। সুমনা শুনতে পাচ্ছেন আপনি আমাদের? সুমনা শুনতে পাচ্ছেন? সুমনা বোধহয় শুনতে পাচ্ছেন না। সুমনা শুনতে পাচ্ছেন, ওনার কেটে গিয়েছে। আচ্ছা, আমি সাইমা আহমেদের কাছে চলে আসি। রাজনীতির কথা যখন উঠলই, আপনি তো রাজনীতিবিদ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি। এই যে সাউথ এশিয়ার, আপনি দক্ষিণ এশিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আছেন ইংল্যান্ডে, আজকে ইংল্যান্ডের আপনি প্রতিষ্ঠিত, এটাও দেখেছেন আপনি। এই সাউথ এশিয়ান পলিটিক্সটা সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি ইংল্যান্ডের সেই উন্নত বিশ্ব, তৃতীয় বিশ্ব থেকে উন্নত বিশ্ব, দুটো জায়গা থেকেই আপনার দেখা। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে এই যে রাজনীতি, আমাদের যে নারীদের অধিকার আদায়ের জন্য আমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতি কিভাবে কাজ করছে এবং উন্নত বিশ্বের রাজনীতি কিভাবে কাজ করছে, এবং দুটোর পার্থক্যটা একটু জানতে চাচ্ছিলাম সাইমা আহমেদ। আসলে আমি ওই ইয়েতে চলে যাব যে পার্সন ইজ পলিটিক্যাল ইন আ ওয়ে। আপনি যদি ওইভাবে দেখেন যে নারীবাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা শুরু হয়েছিল কি কোথা থেকে? এটা কিন্তু এক ধরনের রাজনৈতিক চেতনা থেকেই শুরু হয়েছিল। সেম ওয়েজ বা ইকুয়াল ওয়েজের আন্দোলন থেকে যার শুরু, ব্রিটেনে এসে এটি ভোটাধিকারের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আপনি যদি সাফ্রাজেটস এর হিস্ট্রি দেখেন, দ্য হিস্ট্রি অফ সাফ্রাজেটস, যেটা আমরা এই জায়গায় আমি একটু থামাই আপনাকে। আমি মনে থাকবে না দেখি মাস্কার ভাবের কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি, এরপরে যাব আপনার কাছে। এই যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ নারীবাদটা শুরু হয়েছে, আমি সাইমা আহমেদের সাথে একেবারে একমত যে এটা হয়েছে মূলত পেটের দায়ে, বৈষম্য, জাস্ট অর্থনৈতিক বৈষম্যের জন্য প্রথম ওয়েভটা। দ্বিতীয় ওয়েভ চলে এলো ভোটাধিকার,
তৃতীয় চলে আসলো যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন্যান্য কিছু। তো এই জায়গাগুলোর ব্যাখ্যাটা আমি শুনতে চাবো মাসকাত হাসানের কাছে, এরপরে আমার মনে থাকবে না দেখে দুঃখিত সাইমা আহমেদ, আপনাকে থামিয়েছি, আবার আপনার কাছে চলে যাই। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছিলেন যে রাজনীতিতে এর কিভাবে আপনি দেখেছেন যে এটা আমি কিভাবে দেখছি, তাই তো, যে রাজনীতিতে এটার স্বরূপটা কি সেটির ব্যাখ্যাতেই বলছি যে আপনি আমি একটু এ পর্যায়ে বলতে চাই যে আমাদের যেটা মাসকাত ভাই বললেন শুরুতে, যে নারীর মাতৃতান্ত্রিক পরিবার পিতৃতান্ত্রিক পরিবারের যে ট্রানজিশনটা হলো, এবং এই মাতৃতান্ত্রিকতা থেকে পিতৃতান্ত্রিকতার ট্রানজিশনটা কিন্তু কোর পলিটিক্যাল একটা স্টেপ আমার দৃষ্টিতে। কারণ এখানে আপনি যেটা বারবার বলছেন, এক ধরনের পাওয়ার রিলেশন আছে, এবং শিফটিং অফ পাওয়ার এক ধরনের এক জায়গায় গিয়ে মনিটর, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের নারী পুরুষের সমতার ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্যে যে বিষয়গুলো আমরা দেখি, সেটি হচ্ছে যে প্রাচ্যে কিন্তু নারীবাদকে, যেটা আমি একদম সম্পূর্ণ একমত ডক্টর বলারি সেনের সাথে, যে আমাদের নারীবাদটা কিন্তু অনেক বেশি নয় অর্থে অনেকখানি প্রস্ফুটিত হয়েছে। মিটু আন্দোলন এখানে যেরকম আমরা দেখেছি, এখানে কিন্তু অনেক পজিটিভলি নেওয়া হয়েছে, কিন্তু প্রাচ্যে কিন্তু এটি অত পজিটিভ কনোটেশন নিয়ে আসেনি, অর্থাৎ খুব একটা ধনাত্মক অর্থে কিন্তু এটি সংক্রমিত হয়। আবার এখানে যেমন আমরা দেখছি যে একদম শুরুর দিকের পলিটিক্যাল গেম গুলো, হ্যাঁ, যে শুরুতে বলা হয়েছে যে নারীর ক্ষেত্রে, যে নারীর সাথে যে যোগাযোগ বা নারীর যে অবস্থান, সেই অবস্থান আসলে সমাজের গতিশীলতার সাথে যুক্ত হবে। এখন আমরা যে কাজটি করছি অনেক বেশি, আপনি দেখেছেন যে পোস্ট কলোনিয়াল যে থিওরিস্টরা আছে, যে পোস্ট কলোনিয়াল ফেমিনিস্টরা যারা আছে, তারা কিন্তু নারীর উপর ঔপনিবেশিকতার যে প্রভাব প্রাচ্যে বিশেষ করে এবং আফ্রিকান নেশনস গুলোতে, সেটিও কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ যে নারীর, আপনি যখনই কোনো আন্দোলনের কথা বলছেন, আপনি বলছেন যে এই যে পেটের দায়ের যে ফেমিনিস্ট মুভমেন্ট, এটা কিন্তু আসলে শুধু পেটের দায়ে ফেমিনিস্ট মুভমেন্ট না, এটি কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার মুভমেন্ট। যখন আপনি দেখছেন যে আপনি আপনার শ্রম দিচ্ছেন, কিন্তু সেই শ্রমের আর্থিক প্রতিদান তো নয়ই, সামাজিক যে একসেপ্টেন্স, অর্থাৎ সামাজিকভাবে যে গ্রহণযোগ্যতা, সেটিও হচ্ছে না। আপনি নারী হিসাবে মানুষ অর্থে আপনাকে আসলে গ্রহণ করা হচ্ছে না। স্লেভ হিসাবে শুধু পুরুষরা যায়নি, নারীরা তার চেয়ে অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছি আফ্রিকাতে ফ্রেঞ্চ কলোনিতে কি হয়েছে। সেখানে যখন কর আদায় করতে পারছে না, বোনের হাত কেটে দিচ্ছে, মেয়ের হাত কেটে দিচ্ছে, এবং সেই হাত কাটাকে তারা কর হিসাবে যখন গ্রহণ করছে, সেটি কিন্তু আমরা যে রূপটি দেখতে পাই, এই রূপটি নারীবাদকে আরো সচল করবে না, তা তো একেবারে চিন্তা করা যায় না, তাই না? তো এই নারীরা কিন্তু যুগের পর যুগ ধরে যেভাবে তারা প্রতিটি ক্ষেত্রে দেখছে যে তাদের অবস্থান আসলে অবস্থান নেই, অবস্থান থাকার তো কথা ছিল, সেটা একেবারে জিরো, নেগেটিভ, তখন কিন্তু আসলে যাত্রাটা শুরু হয়। এই যাত্রাটা পলিটিক্যাল মুভমেন্ট যেমন ছিল, একাডেমিক একটা প্রোগ্রেশন ছিল, এবং একই সাথে সাথে সমাজ পরিবর্তন এবং পরিবারের দিক থেকে এক ধরনের স্পৃহা ছিল। এটি আসলে একটা এটাকে আমরা বলি যে এক ধরনের মাল্টি, হ্যাঁ, আপনি বিভিন্ন ভাবে কিন্তু এই ধারাগুলো প্রবাহিত হয়েছে। আপনি প্রত্যেকটি ধারায় নারীবাদকে খুঁজে পাবেন। রাজনৈতিক ধারায় নারীবাদ রয়েছে, সমাজ বিজ্ঞানে নারীবাদের যে উপস্থিতি রয়েছে, সাহিত্যে নারীবাদ রয়েছে, এমনকি আপনি যদি অর্থনীতি এবং অন্যান্য যে শাখা প্রশাখাগুলো রয়েছে, সেখানে আপনি দেখতে পাবেন। কিছুদিন আগে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, আমরা যখন মৌলিক বলে আমাদের একটা পাঠের আসর হয়, সেখানে আমরা দর্শন নিয়ে আলোচনা করছিলাম, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, আমরা যখন দর্শন নিয়ে কথা বলি, আমরা কিন্তু কখনো আমাদের যে নারী দার্শনিকরা যুগের পর যুগ ধরে তাদের কন্ট্রিবিউশন দিয়ে গেছেন, রাজনৈতিক চেতনা উন্মেষণে তাদের যে অবস্থানগুলো রয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। একাডেমিয়াতে কিংবা আমাদের সাহিত্য আসরে কিন্তু এই যে মার্কস নিয়ে কথা হয় রাসেলদেরকে নিয়ে, কিন্তু কখনো কিন্তু আমরা সমসাময়িক যারা নারী দার্শনিক রয়েছেন তাদের কথাগুলো কখনো বলি না। একইভাবে যখনই বিশেষ কোনো বিষয় আসে, তখনই কিন্তু নারী সাহিত্যিকদের কথা উঠে আসে। ভার্জিনিয়া উলফকে আমরা বিভিন্নভাবে কোট করি, বিভিন্নভাবে আসে, কিন্তু তাকে নারীবাদী লেখক হিসেবে যখনই প্রয়োজন হয় তবে সবাই স্মরণ করেন, কিন্তু তিনি কিন্তু সমাজ পরিবর্তনের অনেকগুলো দাগ
এঁকে গেছেন। সে সময় কিন্তু অত প্রবলভাবে নারীরা ছাড়া পুরুষরা কিন্তু অতভাবে ফিরে যান না। আমার প্রশ্নটা সেখানে। আমরা যখন দাঁড়াই, আমরা যখন কথা বলি, আমরা কেন বিশেষ দিনে, বিশেষ কোটায়, বিশেষভাবে নারীদেরকে কোট করি? বিবাদটা কিন্তু সেখান থেকেই শুরু। যখনই আপনার গ্রহণযোগ্যতা থাকবে না, যখনই আপনি দেখবেন যে আপনার অবস্থানটা সমতার ভিত্তিতে নির্ণয় হচ্ছে না, তখনই কিন্তু আসবে সেই দাবি। এবং দাবিটাকে দেখা হবে, ও ওরা তো শোরগোল করছে, অনেক বেশি আওয়াজ তুলছে, অনেক বেশি তারা যাচ্ছে। একেকজনের প্রতিবাদের ভাষা একেক রকম। কেউ আপনাকে বুঝিয়ে বলবে, কেউ আঘাত করে বলবে, কেউ তার দাবিটা আদায়ের জন্য সে তার মতো করে মেনে নেবে। এটা প্রাণীকুলেও হয়। আপনি যদি প্রাণীকুলে আমি মাঝখানে একটু কথা বলি। জি এই যে দাবির কথাটা বারবার উঠে আসছে, এই যে দাবির কথাটা আমরা বলছি সব সময়, আমরা সবাই দাবির কথা বলি। আমি যদি আমাদের দক্ষিণ এশিয়া প্রাচ্যের কথাটা বলি, পাশ্চাত্যের কথাটা, আমরা কাদের জন্য দাবি করছি? আপনি দর্শনের কথা বললেন যে আপনারা যখন কথা বলেন, আপনাদের বৈঠকে কথা বলেন, এই যে যে অভিজাত বা শিক্ষিত মানুষের বৈঠক, সেখানের যে কথাগুলো, এই যে আপনি দর্শনের কথা বললেন, দর্শনের যে কথাগুলো, আমাদের যে প্রান্তিক যাদের নিয়ে কাজ করা, এই যে দেখেন আমাদের পোশাক শিল্পে যারা পোশাক শ্রমিক যারা আছেন, তাদের কাছে তো এই দর্শনের কোনো মূল্য নেই। তাদের কথা হলো যে আমরা খেয়ে পরে বাঁচতে পারি কিনা। সেই ক্ষেত্রে এই যে নারীবাদী, এই যে নারীবাদের যারা কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, অনেক বড় লেখা লিখছেন, কিন্তু আমি দেখিনি যে এই বাংলাদেশ বা ভারতে কোথাও এই শ্রেণীটা কখনো কোনো গার্মেন্টস শ্রমিকের পক্ষে দাঁড়িয়ে বলেছে যে না, নারীবাদ এই জন্য। এই ক্ষেত্রে এটা শুধু দাঁড়িয়েছে এখন ড্রয়িং রুম, আর এই যে আমরা পোর্টাল, নিউজ পোর্টাল গুলিতে, আর আমরা এই যে লাইভে কথা বলছি, এই জায়গাতেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু যাচ্ছে না প্রান্তিক নারীদের কাছে। কেন যাচ্ছে না, এই কথাটা যদি একটু বলতেন সাইমা আহমেদ। আমি আপনার সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করব এই প্রেক্ষিতে যে যারা আসলে ধরনের কথা বলেন, আমি গতকালও একটি অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠানে আমার মানে ইচ্ছাই ছিল যে প্রান্তিক মানুষেরা, প্রান্তিক নারীরা আসলে কি ভাবে। আমরা আসলে অনেক কিছু চিন্তা করে নেই। ওই যে অ্যাডাম স্মিথ বলেছিলেন না, যে ইমাজিন কমিউনিটি, ইমাজিন সোসাইটি, ইমাজিন কান্ট্রি। আমরা কিন্তু আসলে অনেক কিছু ইমাজিন করে নিচ্ছি, আমরা ধরেই নিচ্ছি প্রান্তিক নারীরা আসলে বলতে পারে না। হ্যাঁ, ইভেন আপনি স্পিভাকের দিকেও যদি আমরা যাই, উনি বলেছেন যে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। সাবঅল্টার্ন সাইলেন্স কিন্তু ইটস আ প্রি-কনসিভড নোশন। সাবঅল্টার্ন সাইলেন্স ইজ সামথিং দ্যাট উই, যারা আমরা উপরে প্রিভিলেজ গ্রুপ, তারা ধরেই নেই তারা জানে না। আমরা ধরেই নেই তাদের ভয়েস নেই, আমরা ধরেই নেই তারা বোঝে না। আপনি আমাদের গার্মেন্টস শ্রমিকদের কথা বললেন। আমাদের মধ্যে আপনি যদি কালই আপনার আসরে একজনকে ডেকে নিয়ে আসুন, আমাদের চেয়ে ভালো তিনি শ্রম আইন নিয়ে কথা বলতে পারবেন, শ্রম অধিকার নিয়ে কথা বলতে পারবেন। কারণ তিনি তৃণমূলে কাজ করছেন। তৃণমূল সম্পর্কে তার ধারণাটি স্বচ্ছ। আমার কথা হচ্ছে আমরা শুনছি কিনা? আমরা তো বলছি শুধু। আমরা যারা নিজেদেরকে প্রতিনিধি হিসাবে প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লেগেছি এবং আমরা প্রশ্নগুলো করছি, আমরা কয়জন গিয়ে তাদের সাথে আসলে বসে কথা বলছি? তারা কিন্তু জানেন, তাদের ধারণা স্পষ্ট এবং তাদের ধারণা থেকেই কিন্তু এই নোশনগুলো আসে। আমার কাজের জায়গা তৃণমূলে। আমি যখনই কোনো কাজ করি, ধরেন আমাদের এখানে আমাদের পলিসি মেকিংটা, কোর পলিসি মেকিং ইজ অলওয়েজ লিসনিং টু দ্য রেসিডেন্টস। কোনো একটা পলিসি করার আগে আমরা ২ থেকে ৩ মাস শুধু মানুষের কথা শুনি। তারা তাদের কথা বলে, তারা কি চায়, কোনোটা বাস্তব, কোনোটা বাস্তব না, ডাজন্ট ম্যাটার। আমরা শুনি, তারপরে কিন্তু আমরা পলিসিগুলো বানাই। তো এই যে বটম আপ একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমাদের নীতি নির্ধারকরা নিচ্ছেন কিনা, অথবা যারা গবেষণা করছেন তারা নিচ্ছেন কিনা, সেটিও কিন্তু যারা করছেন বলার আগে ভেবে দেখছেন। হচ্ছে, কিন্তু সেটা দৃশ্যত উঠে আসছে। এটাই হচ্ছে। এইখানে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনি আমার সাথে দ্বিমত করেছেন, কিন্তু আমি আপনার সাথে একমত, কারণ আপনি আমার কথাটাই বলে দিলেন। আমরা তৃণমূলের কথাটা শুনছি না, আমরা শুধু বলছি। আমি কিন্তু সেই কথাটাই আপনাকে বলতে চেয়েছিলাম, আপনি কিন্তু সেই কথাটাই চলে আসলেন। আজকে দেখেন প্রান্তিকের কথা বলে, আজকে আমরা সম অধিকারের কথা বলি। আজকে আমার প্রান্তিক নারীদের দিকে তাকান, আজকে খেতে একসাথে কাজ করছে পুরুষের সাথে নারীরা, অনেক আগের থেকে, আজকের থেকে না। যখন এই দেশে নারীবাদের কথাটাই উঠে আসেনি, তার আগের থেকে সেই একেবারে আরো অনেক আগের থেকে, সেই আদিকাল থেকে, আমাদের ২৫০০ বছরের ইতিহাস যদি আমরা দেখেন, আমাদের নারীরা খেতে কাজ করছেন, ইট ভাঙছেন, এখন দিন মজুরের কাজ করছেন, সংসারে একই সাথে কাজ করছেন। অর্থাৎ আপনি বললেন যে তারা খুব ভালো বলতে পারে। এই যে তাহলে আমরা তাদের কথা শুনছি না, কিন্তু তারা কিন্তু আমরা যা বলতে চাই আমাদের থেকে আরো ভালো বোঝেন।
এই যে তাদের বোঝাটা আমরা নিতে পারছি না, আমরা সবসময় প্রান্তিক বলছি, তারা বোঝে না এই কথাটা বলছি, তাদের ছোট করার চেষ্টা করছি, কিন্তু দেখা যায় হিসেবে দেখা যায় যে আমরা যারা নারীবাদী, আমি দক্ষিণ এশিয়ার ইয়েতে বলছি, এটা মাসকাত ভাই ভালো এখন কাজ করছেন বুঝবেন, যে দক্ষিণ এশিয়াতে আমরা যারা এই যে বিবাদের কথা উঠে আসছে, আমরা বিবাদের কথা বলছি, নারীবাদ নিয়ে অনেক কথা বলছি, আমরা কিন্তু বুঝি না তারা অনেক ভালো নারীবাদ বোঝে, কারণ তারা সংসার একসাথে করছে, দুজন একসাথে কাটছে, একসাথে উপার্জন করছে, এক জায়গায় যাচ্ছে, অথচ আমাদের এই অভিজাত শ্রেণীতে এই বিবাদটা রয়ে গেছে। এই সম্পর্কে যদি বলেন, তারপর আমরা চলে আসবো মাসকাত ভাইয়ের কাছে। আমি একটু এ পর্যায়ে আমার একটি গবেষণার কথা বলি। বেশ কয়েক বছর আগে আমি একটি গবেষণা করেছিলাম, সেটি হচ্ছে, আপনি হয়তো জানেন যে পিস কিপিং এ নারীর যে ভূমিকা, শান্তি সুরক্ষার ক্ষেত্রে ইউনাইটেড নেশনস থেকে অল উইমেন একটা আপনার পিস কর্পস তৈরি করা হয়েছিল, এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড় একটি দল প্রথমে গিয়েছিল। এবং সেই নারীদের যাত্রাটি কেমন ছিল? প্রথমত একটি আপনার দেখেছেন যে একটা মুসলিম অধ্যুষিত দেশে যখন নারীরা, যাদেরকে আসলে নেপথ্যে রাখতে পছন্দ করা হয়, এবং এটা আমাদের সাউথ এশিয়ার একটা কালচারও, যে নারীরা নেপথ্যে থাকবে, রান্নাঘরে থাকবে, হাড়ি ঠেলবে, এটা একটা কনসেপ্ট, প্রিকনসিভ নোশনও আছে। তো সেখান থেকে তাদেরকে একেবারে ফ্রন্ট লাইনে উইথ গানস, যেটা হচ্ছে আপনার ধরা হয়ে থাকে যে সর্বোচ্চ পৌরুষের একটা প্রকাশ, তাই না? আপনি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, যুদ্ধে যাচ্ছেন, এটা তো পুরুষদের একেবারে আমাদের চোখের সামনে জল করে ওঠে যে একজন পুরুষ এভাবে যাচ্ছেন। সেখানে একজন নারী, একজন মা, একজন স্ত্রী যখন যাচ্ছে, সেটা নিয়ে আমি একটা গবেষণা করেছিলাম, যে এটাতে কি পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এবং যাচ্ছেন কারা? একেবারে প্রান্তিক নারীরা গেছেন। তারা কেন গেছেন, কি তাদের এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে আমার একটা গবেষণা ছিল, যে এটা কি কোনো রেজিম চেঞ্জ করছে কিনা, বা কোনো রকম আমাদের জেন্ডার রোলটা চেঞ্জ করছে কিনা। এবং ইন্টারেস্টিং এনাফ, এটার দুই রকম ধারা আমরা দেখেছি। একটি হচ্ছে যে তারা গেছেন রীতিমতো যুদ্ধ করে গেছেন, কেউ কেউ ডিভোর্স নিয়ে গেছেন, এবং কারো স্বামী স্বেচ্ছায় বাচ্চা পালার দায়িত্বটি নিয়ে তার স্ত্রীকে পাঠাচ্ছেন ফ্রন্ট লাইনে, পিস কিপিং এ। এই যে অবস্থানটা, এই বিভেদটা, এটা কিন্তু সবসময় থাকবে। কিন্তু আমাদের যে জিনিসটা একেবারে শুরুতে আপনি যে কথাটা বলেছেন সেখানেই চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সুবিধাবাদী এক ধরনের আচরণ। সুবিধা হয় যদি এটিকে আমরা বিবাদে পরিণত করি, সুবিধা হয় এখানে যদি বিভাজন আসে। এই বিভাজনটি আসলে যে কোনো মুভমেন্টকে শক্তিশালী হতে সময় নিবে, ধীর করবে, অথবা এটিকে বন্ধ করে দিবে। তো কাজেই এই বিবাদটা কিন্তু আসলে এক ধরনের, আমি বলবো এটা এক ধরনের কনস্পিরেসি এই ক্ষেত্রে। কারণ এইটা করার মাধ্যমে এক ফোঁটা শঙ্কা, এক ফোঁটা সন্দেহ, এক ফোঁটা বিদ্বেষ আপনি দিলেই কিন্তু যে কোনো মুভমেন্ট ছত্রভঙ্গ হতে বাধ্য। হ্যাঁ, তো এই ডিভাইড এন্ড রুলের আমরা কিন্তু নতুন কোনো ভিকটিম না, এর আগেও আমরা হয়েছি। আমরা দেশ ভাগ করেছি, আমরা জাতিতে ভাগ হয়েছি, আমরা ধর্মে ভাগ হয়েছি, এখন নতুন করে আমরা লিঙ্গেও ভাগ হচ্ছি, এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের যে সম অধিকার, সেখানেও আমরা ভাগ হয়ে যাচ্ছি। বাংলাদেশে যদি আপনি দেখেন, যে কোনো পলিটিক্যাল মুভমেন্টে চরিত্র হনন একটি খুবই খুবই প্রথম এবং প্রধান কাজ। কেউ দাঁড়ালো, আগে দেখতে হবে তার চারিত্রিক কোনো দুর্বলতা আছে কিনা। সে যদি নারী হয় তাহলে তো চমৎকার, তার যে প্রধান কাজই হচ্ছে শয্যাসঙ্গী হওয়া, এবং শয্যাসঙ্গী হয়ে যে সে একটি জায়গায় আসতে পেরেছে, একটি পাওয়ার স্ট্রাকচারে ঢুকতে পেরেছে, এটি হচ্ছে সর্বজন সিদ্ধ একটি, মানে একদম একটা বলা যেতে পারে থিওরি। কিন্তু সেটি কেন হয়, কেন হচ্ছে, এটি এখন প্রশ্ন করতে হবে, যে কারা ইনস্টিটিউশনালাইজড করছে এই বিবাদকে। এবং দিস ইজ সামথিং ইজ ভেরি ভেরি সিরিয়াস। আপনি বিবাদকে বলছেন, আপনি বলছেন বিভাজন, আপনি বলছেন সমতা আসছে না, কিন্তু বিবাদ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেটাকে একটা পলিটিক্যাল ওয়েপন হিসাবে বছরের পর বছর, যুগের পর যুগ ব্যবহার করা হচ্ছে। চলে আসি মাসকাত ভাইয়ের কাছে। শুনলাম আমরা সাইমন আহমেদের কথাই প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন ছিল 3টা ওয়েব নিয়ে। তার আগে সাইমন আহমেদ আরেকটা কথা বলেছেন, যে একটা প্রশ্ন রেখেছেন, কেন হচ্ছে এই বিষয়টা আমাদের একটু চিন্তা করতে হবে, যে কেন এই বিবাদটা হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করি মাসকাত ভাই, আমাদের দক্ষিণ এশিয়ায় কিছু অন্যায্য আইন আছে বলা যায়, যেটা নারীদেরকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে, যার ফলে আমরা অনেক ক্ষেত্রে এখন দেখছি নারীবাদের নামে যা হচ্ছে, যে পারিবারিক ক্যাচালগুলি আমরা যাকে বলি, সেই
মানে ঝামেলাগুলোতে নারীবাদ এসে ঢুকে পড়ছে, একটা পক্ষে বলছে অত্যাচারিত, এখানে ওইখানে নারীবাদী কথা উঠছে, মূল জায়গাগুলোতে না গিয়ে নারীবাদটা চলে যাচ্ছে পারিবারিক কলহে। ধরেন দুজন একসাথে থাকছে, সেটা স্বামী স্ত্রী হোক, বন্ধু হোক, অথবা প্রেমিক প্রেমিকা হোক, সেই ক্ষেত্রে তাদের যখন আলাদা হয়ে যাচ্ছে তখন নারীরা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের উপরে অভিযোগ করছে, এবং এই যে নারী প্রধান আইনের ফলে পুরুষরা এক ধরনের কোণঠাসা হয়ে যাচ্ছে। এই যে একটা মানে অবস্থা, এটা যদি আপনি একটু বলতেন মাসকাত ভাই। ও তার আগে বলে নিই, আমাদের সাথে যোগ দিয়েছেন কলকাতা ভারত থেকে অতনু সিংহ। উনি কবি, চলচ্চিত্র নির্মাতা এবং কাগজ প্রতিপক্ষের নির্বাহী সম্পাদক হিসাবে কাজ করছেন। অতনু সিংহ, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাসকাত ভাই, আপনার কথাটা শুনতে চাচ্ছিলাম এই ব্যাপারে। আপনি জি জি আমরা শুনতে পাচ্ছি। আমরা মাসকাত ভাইয়ের কাছে চলে যাই। মাসকাত ভাই, শুনতে চাচ্ছি আপনার এই ব্যাপারে একটু মতামতটা। মাসকাত ভাই, আরেকবার যদি আপনি মানে এক লাইনে প্রশ্নটা আমাকে করেন। এই যে আমাদের নারীবাদটা কোথায় যাচ্ছে? আমি বিবাদ এবং কথা বলছি, নারীবাদ এবং বিবাদের কথা বলছি। বিবিসি বলছে নারীবাদ, এখানে এত নেতিবাচক ধারণা হচ্ছে কিনা। এই যে আমাদের পারিবারিক ক্যাচালগুলো, এই যে দেখেন আপনাদের দুজনের একত্রে থাকা, যেটা স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক বা বন্ধু হোক, একসাথে থাকা, এক ছাদের নিচে থাকা, যখনই আলাদা হয়ে যাচ্ছে তখন নারীরা দেখা যাচ্ছে পুরুষদের উপরে চাপিয়ে দিচ্ছে দোষ, এবং আইনটাও নারীদের পক্ষে, নারী প্রধান আইন বলি আমি যাকে, সেই আইনটাও তার পক্ষে যাচ্ছে, এবং নারীবাদের কথা বলে সেই নারীর পক্ষে এক ধরনের ক্যাম্পেইন হচ্ছে। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুরুষদের থেকে নারীরাই এই ক্ষেত্রে দায়ী বেশি, কিন্তু পুরুষরা নারী প্রধান আইনের জন্য এবং নারীবাদের এক ধরনের মানে চাপের মুখে তারা অসহায় হয়ে পড়ছে। এই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন আসকার ভাই। আমি কি শুরু করার আগে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা যেহেতু বলা হচ্ছে, আমার কাছে একটু মনে হচ্ছে যে আপনার কাছে কি কোনো এরকম সমীক্ষা আছে বা কোনো রকম গবেষণা আছে যেখানে সুস্পষ্ট বলা আছে যে নারীদের কারণে নারীদের ভুল ভাবে পুরুষদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটার পার্সেন্টেজটা কত, এবং আপনি কোনো রিসার্চ পেয়েছেন কিনা একটু যদি জানেন। এখানে সাইম আহমেদ আপনাকে একটি কথা বলিনি, আমাদের যে আমি নারী প্রধান আইনের কথা সেজন্যই বললাম আপনাকে। এইখানে প্রতিটা কথাতেই দেখা যাচ্ছে যে নারীর পক্ষে একটা পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে, একটা জায়গায় একটা সবাই তার পক্ষে যাচ্ছে। আমরা এদিকে মানে গেলে দেখা যাচ্ছে যে না, আমরা নারীবাদের বিপক্ষে চলে যাচ্ছি, পুরুষতান্ত্রিকতার কথাটা আছে, আমরা ট্রল এবং বুলিং এর শিকার হচ্ছে। যারা এই আপনি সঠিক জায়গায় সমীক্ষাটা করতে যাবে, গবেষণা করতে যাবে, তারা এই জায়গায়, যার ফলে এখানে এখন পর্যন্ত হয়ে উঠছে না নারীবাদটা এক ধরনের, যার ফলেই প্রশ্নটা এসেছে যে বিবাদ এবং নারীর। বিবিসি সেই কারণেই বলেছে যে এখানে কেন নেতিবাচক হিসেবে দেখা হচ্ছে, এটা মানে ভেতরের জায়গাটা হলো এই জায়গাটা। মাসকাত ভাই, আপনার কথা শুনি। না, আমি যে যে জায়গা থেকে শুরু করেছিলাম, যে বাংলাদেশের একজন নারী পর্বতারোহী, উনি এভারেস্ট জিতেছিলেন, মানে এভারেস্ট পর্যন্ত পৌঁছেছিলেন। তো উনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে আসলে এভারেস্টে ওঠাটা যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন আমাদের জনপদগুলোতে একটা মেয়ের মানুষের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। এটা কিন্তু একটা বাস্তবতা আছে। একটা মেয়ে বাসা থেকে ধরেন বেরোয় সে স্কুলে যাক বা বাজারে যাক বা কর্মস্থলে যাক, এই যে যাওয়ার যে পথটা, এইখানে সে শিশুকাল থেকে যখন একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে, তখন বুঝতে হবে যে সমাজটা আসলে এখনো নারীদের বসবাসের উপযোগী নয়। দক্ষিণ এশিয়া, যেমন ধরুন ইতালিতে রাত 2টার সময় একটা মেয়ে গান গাইতে গাইতে যদি রোমের রাস্তা দিয়ে হেঁটে যায়, ঝুঁকির কিছু নেই, এবং কোনো রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে একটা ফোন করলে পুলিশ 5 মিনিটের মধ্যে, আরো কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, কারণ কাছেই পুলিশ থাকে এবং তারা ঘুমিয়ে থাকে না। তো এখন এই যেখানে একটা অবস্থা যে ধরুন সাপদ সংকুল দক্ষিণ এশিয়া নারীর জন্য, নির্ভয়া কাণ্ডটা দেখেন আপনি, নির্ভয়া মেয়েটাকে কিভাবে একটা বাসের মধ্যে এমনটা করা হলো, নির্যাতন করা হলো। তো এরকম অসংখ্য উদাহরণ দক্ষিণ এশিয়ার সব জায়গায় আছে। পাকিস্তানে তো অনার কিলিং বলে একটা ব্যাপার আছে, যে একটা মেয়ে, সে সমাজ তাকে যেভাবে বলে দিয়েছে তার থেকে মানে সেই পান থেকে চুন খসলে সেটা গিয়ে লাগছে সমাজের অনারে, মানে একটা মেয়ের ব্যক্তিগত ব্যাপার, তার ফ্যামিলির অনার
মানে তার ব্যক্তিগত ওই যে সেই উইচ হান্টিং এর মতো, যেটা কিনা আমেরিকায় বা ইউরোপে হয়েছিল, যে এক পেশে বিচার করে ফাঁসি দিয়ে দেওয়া, মানে মেয়েটাকে অনার কিলিং করে ফেলা। বড় ভাই বা বাবার চোখে মনে হলো যে মেয়েটি খুব অনৈতিক একটি কাজ করেছে, সুতরাং তাকে খুন করে ফেলা। সুতরাং আমরা কোন সাপদ সংকুল পরিবেশে বসে কথা বলছি সেটা আমাদেরকে দেখতে হবে। সুতরাং একটা মেয়ের জীবনে যদি এরকম একটা তিক্ততা থাকে, তাহলে তার মধ্যে কিন্তু পুরুষ সম্বন্ধে একটি নেতিবাচকতা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। পুরুষকে ইতিবাচকভাবে নেয়ার কোনো সুযোগ নাই। তার হয়তো তার বাবাকে ভালো লাগে, কিন্তু অন্য কাউকে আর সেরকম ভাবে ভালো লাগার কোনো সুযোগ নেই। এমনকি তার কোনো প্রেম হলেও তার স্বামীর সঙ্গে একটা দ্বন্দ্ব থাকবে, কেননা সে দেখেছে যে এই সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজ জোর করে চাপিয়ে দিতে চায় নারীর উপরে সিদ্ধান্তগুলোকে, এবং পুরুষদের মধ্যে গণতন্ত্রহীনতা রয়েছে। এই সমস্ত কারণেই নারীর মনটা যেহেতু তিক্ত হয়ে আছে, আপনি কেউ যদি দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকে, দীর্ঘদিন তিক্ততার মধ্যে থাকে, তাহলে তার কাছ থেকে আপনি খুব সুললিত আচরণ প্রত্যাশা করতে পারেন না। সেই ব্যাপারটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, যে ধরুন একটা লোক তার একটা ফেক আইডি থেকে কেউ একজন কোনো একটি নারীর কাছে স্ক্রিনশট পাঠিয়েছে, কিন্তু সেটা ফেক আইডি থেকে পাঠিয়েছে, ফলে দেখা গেল যে 3 দিন ধরে ফেসবুক পঞ্চায়েত একটা ট্রায়াল করে ফেললো যে অমুক শিল্পী, পুরুষ শিল্পী, উনি এই নারীকে দেখুন কি স্ক্রিনশট পাঠিয়েছেন। মানে সমাজে সবাই যেহেতু অনেক সৎ, বিশুদ্ধ, ধর্মযাজক, ফলে ধরুন পুরুষ নারী সবাই মিলে এসে তখন ধরুন এই ট্রায়ালটা করে। এটা তো মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, পুরুষের ক্ষেত্রেও হয়। এবং এবং এর মধ্যে আপনি বুঝবেন যে যে যারা অনিশ্চয়তার মধ্যে বড় হয়েছে তাদের মধ্যে কিন্তু ঠকানোর প্রবণতাও থাকে। যেমন ধরুন মি টু, বেশিরভাগ কেসই জেনুইন, কিন্তু কিছু কেস আছে যেখানে দেখা যায় যে ধরুন পুরুষকে ঠকানোর জন্য করানো হচ্ছে। এরকম ফিল্ম কিন্তু হলিউডেও আছে না, যে অফিসে বসকে বা সহকর্মী পুরুষকে ঠকানোর জন্য একটা মেয়ে একটা প্লট করে ফেললো। আপনি পারিবারিক আদালতে যান ঢাকার, ওখানে গিয়ে দেখবেন যে যে মামলাগুলো দায়ের হয়েছিল, আমি এই স্ট্যাটিস্টিক্সটা গুগল করে বের করে নিতে বলছি, কারণ এতে সুবিধা হবে, ক্ল্যারিটি থাকবে। আমি এখানে কতগুলো পরিসংখ্যান বলে কাউকে বিরক্ত করতে চাচ্ছি না। সেখানেও দেখা যাচ্ছে অনেক ফলস কেস আসছে, যেরকম ব্লাসফেমি কেস থাকে পাকিস্তানে, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফলস কেস, ওইরকম অভিযোগ পারিবারিক আদালতে। এইটা ঘটেছে অনেকদিন ধরে অনিশ্চিত জীবনে থাকার কারণে। এইটাই করে কি, যে এই কারণে একটা প্রাসাদ ষড়যন্ত্রে শুরু হয়ে যায়, যে শাশুড়ি বনাম ছেলের বউ। হ্যাঁ, মানে এই যে নাটকগুলোতে, সোপ অপেরা গুলোতে আমরা যেটা দেখতে পাই। আর দক্ষিণ এশিয়া যেহেতু অত্যন্ত ঢাক ঢাক গুড়গুড়ের জায়গা, এবং এইখানে যেহেতু পার্সন হিসেবে ছেলেমেয়েরা বড় হচ্ছে না, সে কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ তো, কারো তো কোনো ফ্রিডম অফ চয়েসও নাই, ফ্রিডম অফ এক্সপ্রেশনও নাই। ফলে অনেক পুরুষ দেখা যাচ্ছে যে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সেখানে তার এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, সেই গানটা যে ছিল না, যে খানাতা ছাদে গিয়ে গান করতে করছে স্ত্রীর ভয়ে, এবং ভয়ে ভয়ে অনেক পুরুষ থাকে। তো তারা হি টু হয়ে যায়, কিন্তু সেই কথাটা বলতে পারে না। তারাও কোনো নারীকে যদি বিপদে পড়তে দেখে, তখন ওই সমস্ত স্ত্রীর উপরে যে ক্রোধ, ওটা গিয়ে পড়ে যাচ্ছে ওই নারীর উপরে, কোনো বিচার বিবেচনা ছাড়া, যে এই নারীটিকে অযথা এখানে হ্যারাস করা হচ্ছে। মোটামুটি ভাবে সামাজিক প্রেক্ষাপটটা এমনই একটি অচলায়তন হয়ে আছে বলে আমার কাছে মনে হয়েছে। জি মাসকাত ভাই, অতনু সিংহ আছেন আমাদের সাথে, ওনার সাথে একটু কথা বলে নিই। সুমনা, আপনার সাথে চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু আপনি বোধহয় শুনতে পাননি আমাদের। এখনো বোধহয় শুনতে পাচ্ছেন না সুমনা, খুব সম্ভবত। মানে আমার ইন্টারনেটে একটু সমস্যা করছে কিন্তু শুনতে পাচ্ছি। অনেকটাই আচ্ছা আর কি। আচ্ছা সেটা আচ্ছা কি আচ্ছা, হ্যাঁ আমরা আমার আসছি আপনার কাছে। অতনু সিংহের সাথে কথা বলে আসি। আপনি মাসকাত হাসানের কথা শুনলেন, উনি একটা চমৎকার কথা বলেছেন মাঝখানে, যে এখানে আমাদের দক্ষিণ এশিয়ায় ছেলে হোক মেয়ে হোক, তাদের পার্সন হয়ে ব্যক্তি হিসাবে গড়ে ওঠা খুব কঠিন একটা ব্যাপার। এই যে ব্যক্তি হিসাবে গড়ে না ওঠা, মানুষ হিসাবে গড়ে না ওঠার একটা জায়গা, যে
এটা আপনি কলকাতার যে জায়গা বা ভারতের যে জায়গা খুব বেশি আলাদা না আমাদের থেকে, সেই জায়গা থেকে যদি আপনি এই ব্যাপারটা একটু বলতেন যে নারীবাদটা যে আসলে এটা আহ, সব ক্ষেত্রেই পুরুষ এবং নারী উভয়ই যেহেতু ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারছে না, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা আহ, দরিদ্র অবস্থায় আছেন বা গ্রামে থাকছেন, যারা নানা সুবিধা বঞ্চিত, তারা কেউই সঠিকভাবে ব্যক্তি হিসাবে গড়ে উঠছেন না, যার ফলেই মানে নারীরা নিগৃহীত হচ্ছেন বা পুরুষরা নারী নিগ্রহটা কাকে বলে তাও বুঝতে পারছেন না। এই ক্ষেত্রটা যদি আপনি একটু বলতেন অতনু সিনহা। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই প্রত্যেকের কাছে যারা এই আজকের এই ওয়েবিনারের আয়োজক এবং সঞ্চালক যিনি রয়েছেন, প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, কারণ অনেক সময় মতো আমি এখানে পার্টিসিপেট করতে পারিনি। তার কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনী পরিস্থিতি জারি রয়েছে এবং তার জন্য বেশ কিছু কাজকর্ম ইত্যাদি ইত্যাদির কারণে আমার আজকে আসতে দেরি হলো। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রত্যেকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আহ ব্যক্তি হিসাবে নারী এবং পুরুষের যে ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গা থেকে বা ব্যক্তি হিসাবে একটা সমাজে আত্মপ্রকাশ করার জায়গা থেকে আপনি যে কথাটা বলছেন, এই কথাটা কিঞ্চিত ভাবে সমর্থনযোগ্য, কিন্তু বিষয়টা এতটা একটু সরলীকৃত হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। প্রথমত, যে আপনি যে উপমহাদেশের কথা বলছেন, ভারতীয় উপমহাদেশের কথা বলছেন, ভারতীয় উপমহাদেশে যে এই আজকের যে আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা চলছে, এই আর্থসামাজিক রাজনৈতিক অবস্থাটা আমরা যে ঔপনিবেশিকতার যুগ, দীর্ঘ ঔপনিবেশিক যুগ পার করে আজকের এই সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ঔপনিবেশিক যুগ এবং তারপরে 91 পরবর্তী সময় থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যে নিও গ্লোবাল অর্ডার যে চালু হয়েছে, নিও ইকোনমিক অর্ডার যে চালু হয়েছে, গ্লোবালাইজেশন চালু হয়েছে, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনার ক্ষেত্রে। এক্ষেত্রে নারীবাদ বলেন বা যে কোনো সমাজ রাজনৈতিক বিষয়ে পর্যালোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উপমহাদেশের যে নিজস্ব একটা সমাজ কাঠামো ছিল, উপমহাদেশের একটা নিজস্ব যাপন পদ্ধতি ছিল, বিশেষত বাংলার কথা বলি, বা উপমহাদেশটা খুব একটা হোমোজিনেটিক কোনো বিষয় নয়। তার মধ্যে অনেকগুলো দেশ, অনেকগুলো বহুমাত্রিক ব্যাপার রয়েছে। আপনি আমার নামের পেছনে অতনু সিংহ কলকাতা ভারত বলছেন, এক্ষেত্রে আমি আপত্তি করছি। ভারত যেহেতু একটি বহুজাতিক রাষ্ট্র, আমাকে পশ্চিমবঙ্গ বললেই ভালো হতো। যাই হোক, তো এই ভারত বলেন, বাংলা বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বাংলাদেশ বলেন, পুরোটা মিলিয়ে যে উপমহাদেশ, এই উপমহাদেশের ঔপনিবেশিক হ্যাংওভার একটা কাজ করছে, কলোনিয়াল একটা হ্যাংওভার আমাদের মধ্যে আজও রয়ে গেছে। এবং পশ্চিম তার সমাজ পদ্ধতি, তার সমাজ জীবন, সমাজ বোধ আমাদের মনস্তত্ত্বের মধ্যে, আমাদের যৌথ নির্জ্ঞানের মধ্যে যেভাবে চাপিয়ে দিয়েছে, সেই সেই এই বিচার পদ্ধতি অনুযায়ী আমরা ভাবনা চিন্তা করছি। এই ভাবনা চিন্তার জায়গা থেকে আমাদের নারী পুরুষ ইত্যাদি ইত্যাদি বাইনারি, নারীর ক্ষমতার জায়গা, পুরুষের ক্ষমতার জায়গা, পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র ইত্যাদি সমস্ত কিছু ঔপনিবেশিকতার সঙ্গে সম্পৃক্ত বিষয়। এবং তারও আগে আরো একটা বিষয়, ঔপনিবেশিকতার আরো আগে আমাদের এখানে বাংলার মধ্যে, আমি যে কারণে বললাম আমি পশ্চিমবঙ্গ, ভারতের থেকে পশ্চিমবঙ্গ শব্দটায় গুরুত্ব দিচ্ছি, তার কারণ এই আজকে যে অবিভক্ত যে বাংলা ছিল, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই অঞ্চলে আর্য অনুপ্রবেশ হয়েছিল। এবং আর্য অনুপ্রবেশের মাধ্যমে এখানে এক ধরনের সামাজিক সংস্কৃতি, পিতৃতান্ত্রিক সংস্কৃতি, বর্ণবাদের সংস্কৃতি, বর্ণাশ্রমের সংস্কৃতি আমাদের ওপর চাপানো হয়েছিল। এবং তারপরে একটা দীর্ঘ সময় আমরা ঔপনিবেশিক সময়কাল পার করেছি। ফলত আমাদের যে নিজস্ব আইডেন্টিটির জায়গা, সাংস্কৃতিক আইডেন্টিটির জায়গা, এই আইডেন্টিটির জায়গা থেকে আমরা বহুকাল আগেই চ্যুত হয়ে গেছি। এবং এই চ্যুত হয়ে যাওয়ার দরুন আজকে আমরা ইউরোপের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেরকম ভাবে সমাজ রাজনীতিকে আমরা আজকে পর্যালোচনা করার চেষ্টা করছি, এই চেষ্টাটা আসলে পুরোটাই এই যে যে সমাজ ব্যবস্থা, যে সমাজ চিন্তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার সঙ্গে একভাবে সেটার সঙ্গে আত্মীকরণ করে নেওয়া, ক্রমশ আত্মীকরণ করে নেওয়া এবং নিজেকে হারিয়ে ফেলার একটা জায়গার মধ্যে আমরা উপনীত হয়েছি। তারপরেও যেহেতু আমরা এই সময়কালের মধ্যে রয়েছি, সুতরাং আপনি যে ব্যক্তি হিসেবে গড়ে ওঠার কথা বলছেন, এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। ব্যক্তি হিসেবে
পুরুষের ব্যক্তি হিসেবে গড়ে ওঠা, নারীর ব্যক্তি হিসেবে গড়ে ওঠা, এটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সঙ্গে যুক্ত একটা ব্যাপার, যেটা বুর্জুয়া ডেমোক্রেটিক বুর্জুয়া রেভলিউশনের একটা ফল হিসেবে দেখা যেতে পারে। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি কোনো বুর্জুয়া ডেমোক্রেটিক রেভলিউশনও হয়নি। না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানের ইতিহাস আর ইউরোপের ইতিহাস এক নয়। আমাদের এখানে পুঁজিবাদের ডেভেলপমেন্ট হয়নি যেভাবে পশ্চিমা দুনিয়াতে হয়েছে। ফলত এই বিষয়গুলো আমি মাঝখানে একটু কথা বলছি, আপনার কথার মাঝখানে কথা বলছি। আপনি যখন পশ্চিমের সাথে প্রাচ্যের তুলনা দিলেন, আমি তখন আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, পশ্চিমে যখন নারীরা ঘরে রুটি বেক করছেন, কাজ করছেন, চুলায় কাজ করছেন, তখন কিন্তু প্রাচ্যে এই পাক ভারত উপমহাদেশে, এই উপমহাদেশে নারীরা খেতে কাজ করছেন। যখন পশ্চিম এই কথা চিন্তাও করতে পারে নাই, ইভেন যখন আপনারা যখন ওয়েস্টার্ন আমরা পড়ি, ওয়েস্টার্ন কাউবয়ের ইতিহাসে যাই, তখনও ওই অবস্থাতেও তারা মেয়েরা ঘরেই কাজ করছে, কিন্তু সেই সময়েও আমাদের নারীরা মাঠে কাজ করছে। তাহলে আমাদের যে একেবারে এই জায়গায় যে গড়ে উঠেনি, আমাদের এইভাবে চিন্তা করাটা কতটুকু যুক্তিযুক্ত, অতনু সিংহ? না, একেবারেই আপনি ঠিকই বলেছেন। আমরা ধরেন এস এম সুলতানের ছবিগুলোর কথা যদি আপনি বললেন, যখন আমার মনে পড়লো, এস এম সুলতান আমাদের এখানে যখন কৃষক বলতে, কৃষি মজুর বলতে, উপনিবেশবাদ আমাদের যখন শীর্ণকায় রুগ্ন চেহারা আমাদের শিখিয়েছে, তখন আমরা এস এম সুলতানের ছবিতে দেখতে পাই যে আমাদের এখানে কৃষকরা, রমণীরা, রমণী শব্দটা বললাম, মাপ চাইছি, কৃষক মহিলারা, নারীরা, তারা কতটা বলশীল, তারা কতটা ক্ষমতা সম্পন্ন। তো এটা আমাদের ছিল। এই থাকার, কিন্তু আমরা ধার করেছি, আমরা আমদানি করেছি, আমরা আমাদের নিজেরটা ভুলে গিয়ে আমরা আমদানি করেছি। ফলত এই পুরুষ এবং নারীর যে বাইনারি, এই পুরুষ এবং নারীর বাইনারির বাইরে গিয়ে আমি একটা খুব সংক্ষেপে একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি। আমরা যে বাংলার মানুষ, সেটা পূর্ববঙ্গ হোক বা পশ্চিমবঙ্গ হোক বা ঈশানবঙ্গ বা ত্রিপুরবঙ্গ হোক, এখানে একটি রাজনৈতিক বা একটি সাংস্কৃতিক ডিসকোর্স আমাদের সামনে হাজির করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলে একটি তত্ত্ব এবং দ্বৈতাদ্বৈতবাদ করেছিলেন। যখন আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদ আমাদের ওপর যখন চাপিয়ে দিয়েছিল যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, অর্থাৎ জগতের সমস্ত রূপবৈচিত্র্য, নারী নিয়ে যখন কথা হচ্ছে, নারী যেহেতু প্রকৃতি, রূপ ইত্যাদির সঙ্গে নারী মেটাফরিক্যাল যখন রিলেশন করা হয়, এই সমস্ত রূপবৈচিত্র্যকে খারিজ করে দিয়ে, জগতের সমস্ত লীলাকে, জগতের সমস্ত কাজ কারবারকে নস্যাৎ করে দিয়ে উনি বললেন ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। এবং ব্রহ্ম সত্য, ব্রহ্ম জ্ঞান যার কাছে আছে, অর্থাৎ ব্রাহ্মণের কাছে ব্রহ্ম জ্ঞানের চাবিকাঠি রয়েছে। ব্রাহ্মণের কাছে গেলে তার মানে হচ্ছে আপনি সত্যের সন্ধান পাবেন, এবং ব্রাহ্মণ তিনিই হতে পারবেন যিনি হচ্ছেন একজন পুরুষ ব্রাহ্মণ হতে পারবেন। তার আগে আমরা বেদের আদি পর্বে দেখেছি যে মহিলা পুরোহিত, এই জিনিস আমরা দেখেছি, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই যে পুরুষের আধিপত্য, পুরুষের ক্ষেত্রে ক্ষমতায়ন হয়েছে বৌদ্ধিক চর্চার জায়গা থেকে, সত্যকে জানার জায়গা থেকে। শ্রী চৈতন্য এসে তিনি কি করলেন? শ্রী চৈতন্য, আমি মাঝখানে একটু কথা বলিনি, একটু মাঝখানে কথা বলি। আপনি তো বর্ণাশ্রমের ধারাটা টানছেন আপনার হিন্দু ধর্মের কথা থেকে। আমি যেখানে বর্ণাশ্রম নেই, যেই ধর্মটা, সেই ধর্মের কথা বলছি, বৌদ্ধ ধর্ম। আমি বৌদ্ধ ধর্ম, আমাকে এই কথাটা আমি একটু যোগ করে দেই, আপনার সাথে একটু যোগ করে দেই অতনু সিংহ। বৌদ্ধ ধর্মে কিন্তু যখন নারীদের কিন্তু ভিক্ষু হিসাবে নেওয়া হয়নি, বৌদ্ধ ধর্মে যখন বুদ্ধকে বলা হলো যে না, নারী কেন আলোকিত হবেন না, তখন কিন্তু বুদ্ধ রাজি হননি। শেষ পর্যন্ত যখন রাজি হলেন, তখন বললেন যে সর্বনিম্ন বর্ণের যে ভিক্ষু আছেন, একজন নারী, তারও নিচে থাকবেন। তাহলে আপনি যে বর্ণাশ্রমের কথাটা বলছেন, যে আমাদের আর্যরা আসার আগে, ভারতে কিন্তু এই ধরনের নারীদের ছোট করে দেখার চিন্তাটা আর্যদের আসার আগে থেকেই ছিল, এই ধরনের চিন্তা। এবং বৌদ্ধ ধর্মের মতো একটা, অনেকেই বলেন এটা অপ্রগতিশীল ধর্ম, সেই ক্ষেত্রেও হয়। এখানে আপনার একটা বোধহয় কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের উন্মেষ তখনই হয়েছে
মানে বৌদ্ধদেরকে নিকেশ করার জন্য শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল। ফলত বৌদ্ধরা আর্য আসার আগে না পরে এটা একটা বিতর্কের বিষয়। কিন্তু আর একটা বিষয় যে বজ্রযানী বৌদ্ধদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বৌদ্ধ মঠগুলোতে নারীদের একভাবে ক্ষমতায়ন হয়েছিল। মানে সেক্ষেত্রে বৌদ্ধ ধর্ম পুরোপুরি নারীদেরকে খারিজ করে দিয়েছে এরকম নয়। আপনি যেটা বলছেন এই অভিযোগ হয়তো বৌদ্ধদের ক্ষেত্রে থাকতে পারে, আমার সঠিক এই ব্যাপারে আমি মন্তব্য করব না। কিন্তু আমি বজ্রযানী বৌদ্ধ ধর্মের পর্বের ক্ষেত্রে বলতে পারবো যে সেক্ষেত্রে হচ্ছে বৌদ্ধ মঠের ক্ষেত্রে নারীদের যথেষ্ট পরিমাণে তাদের ক্ষমতায়ন, এবং শুধুমাত্র বৌদ্ধ তন্ত্র, যখন আমরা বৌদ্ধ তন্ত্রের দিকে তাকাই সেক্ষেত্রে নারীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং পরবর্তী সময়ে আবার আমি শ্রী চৈতন্যের জায়গাটা আসছি, শ্রী চৈতন্য আবার তন্ত্রকে খারিজ করছেন, সেটা অন্য বিষয়, অন্য আলোচনায় আমরা এই বিষয়ে যেতে পারি। কিন্তু আমি যেটা বলছি, শ্রী চৈতন্য বলছেন যে আমাদের বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ, অর্থাৎ জগতের সমস্ত মানুষই আসলে নারী, এবং ভিতরে একজন পরম রয়েছে। মানুষের অন্তরে একজন, সমস্ত জীব জৈব সত্তার অন্তরে একটা করে একজন পরম রয়েছেন, যিনি একমাত্র জগতের পুরুষ একজনই, তিনি হচ্ছেন পরম, তিনি নিরাকার। আর আমাদের বাইরে আমরা প্রত্যেকেই, তা আমাদের মানে জৈবিক বা বায়োলজিক্যাল জায়গা থেকে আমাদের যা আইডেন্টিটি হোক না কেন, ফিলোসফিক্যালি আমরা প্রত্যেকেই নারী। এই যে যেটা আমরা শ্রী চৈতন্য পেয়েছিলেন সাংখ্য থেকে যেটা পেয়েছিলেন, কপিল মুনি সাংখ্য থেকে যেটা পেয়েছিলেন, যে পুরুষ এবং প্রকৃতির দ্বৈত ভাব রয়েছে, এই দ্বৈত ভাব মিলেমিশে অদ্বৈত হয়ে যাচ্ছে। এই যেখানে তিনি শঙ্করাচার্যকে ক্রিটিক করছেন, শঙ্করাচার্যের তত্ত্বকে নস্যাৎ করে দিচ্ছেন। ফলত বাংলায় বা উপমহাদেশে এই বিষয়গুলো কিন্তু ছিল। তারপরে আমাদের এখানে যখনই আমরা পশ্চিমা সভ্যতা অনুকরণ করেছি, আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, তখনই আমরা কিন্তু এই নারী পুরুষের বাইনারির মধ্যে এবং একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে ঢুকে পড়েছি। এবং নারী এবং পিতৃতন্ত্র আসলে আর কিছুই নয়, একটা ক্ষমতার একটা পরিভাষা। যে কোনো ক্ষমতা, সেটা পুঁজিবাদ হোক, সামন্ততন্ত্র হোক, এবং তার আজকে যেরকম ভাবে ভারত, বাংলাদেশ সমস্ত জায়গায় যেরকম ফ্যাসিবাদের আমরা উত্থান দেখতে পাচ্ছি, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট নেত্রী, এখানে নরেন্দ্র মোদী, তার গুরু নরেন্দ্র মোদী একজন ফ্যাসিস্ট নেতা, এরা প্রত্যেকেই পুরুষতান্ত্রিক। বায়োলজিক্যালি কেউ নারী হলেন কি কেউ পুরুষ হলেন, সেটা নারী মানে সেটা পিতৃতন্ত্র বা নারীবাদের কোনো 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 মাপকাঠি নয়। অতনু সিংহ, আমরা অনেকক্ষণ ধরে সুমনা রহমান চৌধুরীর কথা শুনতে চাচ্ছিলাম। উনি অনেকক্ষণ ধরে শুনছেন, কিন্তু ওনার নেটের সংযোগের কারণে আমরা তার শুনতে পাচ্ছিলাম না। আমরা তার কাছে চলে যাই এখন। সুমনা, আপনি তো লিখছেন, কাজ করছেন অ্যাক্টিভিস্ট হিসাবে, তো সেই ক্ষেত্রে যদি আপনি বলতেন আপনার দৃষ্টিভঙ্গির থেকে, এই যে বিবাদ এবং নারীবাদ, আমাদের যে এই যে উনি আবার কেটে গেছেন, যাই হোক, উনি মাসকাত ভাই, সাইমার কাছে যাওয়া যাক, আমি তো বললাম। হ্যাঁ, আচ্ছা, সাইমা আহমেদের সাথে কথা বলি। এই যে ধর্মের প্রসঙ্গে চলে আসলেন অতনু সিংহ, এই যে ধর্মের ক্ষেত্রে আসলে ধর্মের ক্ষেত্রে তর্কে যাওয়া এই উপমহাদেশের জন্য আমাদের জন্য অনেকটাই কঠিন। আমরা যে যাচ্ছি, তর্কটা না যাই। ধর্ম একটা বিষয়, বৌদ্ধ ধর্ম বলেন, অন্যান্য ধর্ম বলেন, সব জায়গায়। এক মিনিট আমি আপনাকে কাটছি। ধর্মকে ছাড়া মানে যে কোনো আমরা আধুনিক যে মানুষজন বা আমরা এই আধুনিক পরিসরের মানুষজন, তারা ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে খুব নেতিবাচক কোনো বিষয় বলে আমরা যদি কোনো আলোচনায় করতে যাই, ধর্ম খুবইভাবে সমাজকে পাঠ করার জন্য, রাজনীতিকে পাঠ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। ধর্ম মানে শুধুমাত্র কোনো অন্ধবিশ্বাস বা কোনো চাপিয়ে দেওয়া কোনো ভাবনা নয়। ধর্মকে বাদ দিয়ে আপনি সনাতন ধর্ম বলেন, বৈষ্ণব ধর্ম বলেন, যে কোনো কিছু, ইসলাম বলেন, কোনো কিছুকে বাদ দিয়ে ধর্ম সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গা। ধর্মকে বাদ দিয়ে নারীবাদ বা অন্য কোনো বিষয়ে আলোচনা যদি সম্পূর্ণ হয় না, মানে সেই আলোচনা খুবই স্থূল একটি মডার্নিস্ট ফ্রেমিং এর মধ্যে। অতনু সিংহ, আপনাকে একটু বলি, বিনয়ের সাথে বলি, ধর্মও কিন্তু দর্শন, ধর্মটাও দর্শন। হ্যাঁ, অবশ্যই একটা চিন্তা, ধর্মও একটা চিন্তা, দর্শন একটা চিন্তা, ধর্মও একটা চিন্তা। আমরা সেভাবে কথা বলি। আমরা সাইমা আহমেদের কাছে চলে যাই, শুনি
এই যে যে 2500 বছরের আমাদের প্রাচ্যের ইতিহাস, 2500 বছর থেকে বর্ণাশ্রম আমাদের নানাভাবে, শুধু নারীদের না, বর্ণাশ্রম আমাদের নানাভাবে আলাদা করেছে, মানুষকে আলাদা করেছে, মানুষকে নিচু উঁচুতে বিভক্ত করেছে। এই যে যে নারীবাদের কথাটা, নারীরা যে বৈষম্যের শিকার, এই বর্ণাশ্রম এই বৈষম্যের কতটুকু প্রভাবিত করেছে, বা এই বর্ণাশ্রম মূলত নারীবাদের সৃষ্টির এই উপমহাদেশের নারীদেরকে পিছিয়ে পড়ার ক্ষেত্রে অনেকটাই কাজ করেছে কিনা, সাইমা আহমেদ? অবশ্যই, মানে যে কোনো ভাবেই আপনি যদি বর্ণবাদের দিকে তাকান, বর্ণবাদ কিন্তু শুধুমাত্র যে ধর্মের কারণে হয়েছে তা না, কিন্তু বর্ণবাদ কিন্তু এসেছে নৃতাত্ত্বিক এক ধরনের প্রেক্ষাপট থেকেও এর উন্মেষ হয়েছে। আপনি আমি বেশি দূর যাব না, আমাদের যে ধ্যান ধারণাগুলো, আমরা কিন্তু অনেক তত্ত্বের মধ্যে চলে যাচ্ছে। আমি এটাকে একটু খুব সহজ করে বলি। আমাদের প্রাচ্যে বা পাশ্চাত্যে অনেক জায়গায় কিছু ভুল ধারণা আছে। নারীবাদ হচ্ছে নারীর জিম্মায় রাখা একটি বস্তু, যেটি নারীকে ভাবতে হবে, নারীকেই পালন করতে হবে, লালন করতে হবে, বিকশিত করতে হবে। আমরা যারা যে মার্গারেট অ্যাটউডের ভাষায় যে টু লেগেড ওমস, হ্যাঁ, তাদের জন্য কিন্তু নারীবাদ নয়। নারীবাদটি সবার, একজন পুরুষও কিন্তু নারীবাদী হতে পারেন। তো এই বিষয়টি কিন্তু আগে আমাদের সব বিভাজন ভেঙে মানতে হবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে নারীবাদের ক্ষেত্রে অনেক ধরনের ভয় কাজ করে। অনেকে মনে করেন যে আমি নারীবাদী হলাম, তার মানে কি আমি আমার অবস্থান থেকে, পুরুষের দিক থেকে নিজেকে একটু দুর্বল করে ফেললাম, আমি কি একটু মিইয়ে গেলাম? হ্যাঁ, খুব সহজ কথা, বর্ণবাদের বিষয়টিতেই আসছি এখান থেকেই। আমাদের সমাজে আমরা দক্ষিণ এশিয়া, অথবা আমি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গই ধরি, আমরা মূলত বাংলা ভাষায় কথা বলি। আমাদের গায়ের রং একেকজনের একেক রকম। কিন্তু যখনই কালো বলা হয় তখনই তার সাথে ময়লা কথাটি চলে আসে। এটি একটি মানসিকতা। এর সাথে কিন্তু বর্ণবাদ বড়, বড় ভারী, ভারী কোনো তত্ত্ব আমি চাপিয়ে দিতে রাজি নই। আমি খুব সিম্পল ওয়েতে এটা বলতে চাই যে আমাদের মানসিকতা সবচেয়ে বড় বাধা বিবাদ তৈরিতে। আমি আমাদের আজকের প্রসঙ্গের একেবারে মূলে যেতে চাচ্ছি এভাবে যে আমরা নারীবাদটিকে এবং নারীর প্রতি যে আচরণ, এটি পুরুষের ক্ষেত্রেও হয়। সেটি হচ্ছে যে আপনি এই বর্ণবাদটিকে আমরা এনেছি আমাদের মানসিকতা এবং ব্যবহারিক যে প্রতিদিনকার যে বিষয়গুলোতে আমরা এটিকে নিয়ে এসেছি। গায়ের রং ময়লা, গায়ের রং ময়লা বললেই চোখের সামনে কালো একজন মানুষের ছবি আমাদেরকে তুলে ধরা হয়। একটা সময় ফেয়ার অ্যান্ড লাভলি প্রচন্ড জনপ্রিয়তা লাভ করে। তাদের কাছে মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি হচ্ছে একমাত্র আমাদের পণ্য, এই যে বিপণনের যে বিষয়গুলো, এগুলোকে আমরা আরো ভারী করে ফেলতে পারি। আমি খুব সহজ করছি, ফেয়ার অ্যান্ড লাভলি দিলে একজন ফর্সা হয়ে যাবে, তার জীবন সুন্দর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে এবং তাকে সবাই গ্রহণ করবে। এই যে গ্রহণযোগ্যতার বিষয়টি কিন্তু আমরা এভাবে নিয়ে এসেছি। অন্যদিক থেকে বলা হচ্ছে যে আম, আহ, আপনার ধর্মের দিক থেকে আমরা তো জানি যে সনাতন ধর্মে আছে যে শূদ্রদের ক্ষেত্রে তাদের যে বিভিন্ন অধিকার হনন করা হয়েছে শুধুমাত্র তারা নিচু জাতের বলে, এবং সেখানে নারী হয়ে জন্ম নেওয়াও কিন্তু পাপ। কারণ আহ, একজন ব্রাহ্মণ সমাজে নারীকে যেভাবে নির্যাতন করা হয় বা অধিকার হরণ করা হয়, একজন শূদ্র নারীকেও কিন্তু তার অধিকার হরণ এবং তার যে প্রাপ্য সম্মান সেটি দেয়া হয় না। তো কাজে নারীর যে ধাপে ধাপে বিষয়গুলো, ব্রাহ্মণ নারী হলে যে নারীরা খুব গ্রহণযোগ্য সেটিও কিন্তু না। অন্যদিকে আপনি যদি বেগম রোকেয়ার লেখাগুলোর দিকে তাকান, তিনি কিন্তু আজ থেকে বহু বছর আগে এই বিষয়গুলো লিখে গেছেন, কিন্তু এত প্রাসঙ্গিক আজও, যে আমরা শুধুমাত্র পর্দা করার নামে অনেক বেশি যে নিজেদেরকে এক ধরনের কুক্ষিগত করে ফেলছি। ইসলাম যখন শুরু হয়েছিল তখন নারীরা কিন্তু ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, আমরা এটা ভুলে যাচ্ছি। কিন্তু সেটি কবে, কখন, কোথায় একদম ঘরে থাকা, নিজেদের মধ্যে আটকে থাকার মধ্যে হয়ে গেল, সেটি আজও আমার বোধগম্য নয়। প্রাচ্য এবং পাশ্চাত্যের অনেক বিষয় আসছে যে এখানে আমরা অনেক কিছু চাপিয়ে দিই, অনেক কিছু আমরা বুঝি না, কিন্তু একই সাথে এটা কিন্তু একটা অ্যামালগামেশনের একটা জায়গা, অর্থাৎ এখানে কিন্তু এটা একটা মেল্টিং পট। আমি এখানে এসে জানতে পেরেছি একজন সোমালি কিভাবে বিশ্বাস করে, আমি এখানে এসে জানতে পেরেছি একজন মিশরীয় কিভাবে বিশ্বাস করে, একজন ইসরায়েলি, একজন প্যালেস্টাইনিয়ান, একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, সবাইকে আমি আমার সমাজে প্রতিদিনকার ব্যবহারিক জীবনে খুঁজে পেয়েছি। যেটা কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বলেন, তাদেরকে আমরা বিদেশি, হঠাৎ দেখা, রাস্তায় যাওয়ার পথে একটু পর্যটক,
ভ্রমণ এভাবে আমরা পাই, সবসময় কিন্তু এই যে প্রতিদিনকার জীবনে পাই না। এবং এই প্রতিদিনকার জীবনে তাদেরকে পেয়ে আমি যেটা দেখছি সেটি হচ্ছে তারা কিন্তু নারীদের অবস্থানকে সবখানে একইভাবে কিন্তু দেখা হয়। নারীরা কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছাড়া সবখানেই কিন্তু অধিকারের দিক থেকে অনেকখানি পিছিয়ে আছে। এবং আমি আপনাকে ওই যে আমি শুরুতে আপনাকে বলেছিলাম না যে কোনো রিসার্চ আছে কিনা, আমি একটু রিসার্চের কথা বলতে চাই, কারণ সংখ্যাটি কিন্তু মাঝে মাঝে মানে ভাষার চেয়েও বড় হয়ে দাঁড়ায়। ডোমেস্টিক ভায়োলেন্স বা ভায়োলেন্স এগেইনস্ট উইমেন প্রতি 7 জনে একজন এক্সপিরিয়েন্স করেন, আর পুরুষরা প্রতি 25 জনে একজন এক্সপিরিয়েন্স করেন। সংখ্যাটি আপনার সামনে। এখন আপনি বলুন, আমি কোথাও বলবো না যে নারীরা যখন মিটু আন্দোলন হচ্ছে এর অপব্যবহার হয়নি। কোন জিনিসটি অপব্যবহার হয়নি বলুন তো? আমরা যে এই যে সমাজতন্ত্র, এক ধরনের যে সমাজ কল্যাণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছি, এখানে সবাইকে সাহায্য করার কথা বেনিফিট সিস্টেমের মাধ্যমে। সেখানে বেনিফিটের যে পরিমাণ অপব্যবহার হয় সেটিকে আমরা ভুলে যাচ্ছি। আমরা একটা ক্যাপিটালিস্ট সোসাইটি শুরু করছি, অথবা ব্যাংক আপনাকে লোন দিচ্ছে, লোন নিয়ে অপব্যবহার করেন না। তো সেক্ষেত্রে কোন একটা মুভমেন্ট শুরু হলে সেটির যে অপব্যবহার হবে না সেটি কেউ গ্যারান্টি দেয়। কিন্তু দেখতে হবে যে আপনি যখন একটা মুভমেন্ট শুরু করছেন, আপনি একটি কাজ করছেন, কারো ভালোর জন্য করছেন, এবং এর উদ্দেশ্য যদি হয় খুবই নেক, একটা সমতা তৈরির, সেটিকে কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করা মানে এটিকে দুর্বল করে দেয়। বরং অ্যাপ্রোচটা হওয়া উচিত এটি হচ্ছে, সমাধান কি? কিন্তু আমরা বলি এটি হচ্ছে, দোষ হচ্ছে। আমাদের মানসিকতার পরিবর্তনটা জরুরি, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন আমরা এটি করব তখন কিন্তু সহজ হয়ে যাবে। নারীবাদ কিন্তু পাশ্চাত্যে অনেক এলিয়ান কোনো ধারণা না। আমি কিছুদিন আগে আমাদের খুবই প্রিয় একজন শিক্ষক, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তাকে অনেকেই খুব ভালোভাবে চেনেন। তার সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে প্রশ্ন করেছি যে আমাদের প্রাচ্যে বিশেষ করে বাংলাদেশে স্কুল অফ থট হ্যাঁ কি কি গড়ে উঠেছে কিনা। তিনি বিভিন্ন স্কুল অফ থটের কথা বলেছেন এবং বলেছেন খুব সবল কিছু গড়ে ওঠেনি, কিন্তু ওয়ান অফ দ্য ওয়েভস অর স্কুল অফ থট যেটা আসলে প্রাচ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে ফেমিনিজম। এবং এখন আমার প্রশ্ন, যদি আমরা ধরেই নেই এর বিবাদ আছে, আমরা ধরেই নেই এর দুর্বলতা আছে, এটির মিসইউজ হচ্ছে, এটার অপব্যবহার হচ্ছে, তাহলে একটা স্কুল অফ থট কিভাবে দাঁড়িয়ে গেল? তার কারণ হচ্ছে এর প্রয়োজন ছিল। তার কারণ হচ্ছে এটি আসলে অনেকের কথা বলতে পেরেছে, এটি সত্য। এবং এই স্বাভাবিক বিষয়গুলো আসলে আমাদের প্রতিদিনকার জীবনে মেনে নিতে হবে। অনেক নারী আছেন নারীবাদের বিপক্ষে, অনেক পুরুষ আছেন নারীদের পক্ষে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা এভাবে বাইনারি ভাবে না দেখে এটাকে যদি একটি ব্যবহারিক স্বাভাবিক একটি কি বলে এটাকে লিঙ্গহীন একটি ধারণা হিসাবে ধরে নেই। নারীবাদের কথা অর্থ কিন্তু লিঙ্গভিত্তিক ধারণা নয়, নারীবাদের কথা হচ্ছে লিঙ্গহীন একটি ধারণা, যেটি হচ্ছে ইউনিভার্সাল, এটার একটি আবেদন আছে। এইখানে আমি এটা একটা চমৎকার কথা বলেছেন আপনার, লিঙ্গহীন একটা ধারণা যদি করে দিই। এইখানে আমি কথা বলি, বিবিসির সেই প্রতিবেদনটার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপকের উদ্ধৃত করা হয়েছে সেখানে। হ্যাঁ, উনি এটাকে জাস্ট বলেছেন, এটাকে জাস্ট লিঙ্গ ভিত্তিক একটা বাদ হিসাবে আখ্যায়িত করেছেন উনি। তার ব্যাখ্যাটা হলো এইভাবে, নারীবাদ হচ্ছে লিঙ্গ আধিপত্যের বিরুদ্ধে অবিরাম প্রশ্ন তোলা। এই যে একজন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এই কথাটা বললেন, যখন আপনি যে লিঙ্গহীন যে চিন্তাটা করছেন যে না আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু উনি তো সেদিকেই ধাবিত করে দিতে চাচ্ছেন। এই যে আপনি বলছেন যে একটা নেক কিছু শুরু করার জায়গা, নেক যারা শুরু করবে তাদের যদি এই চিন্তাটার সাথে এরকম ফারাক হয়ে যায়, তখন কথাগুলো বিবাদটা তখনই উঠে আসে। এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, এইটা খুবই একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু একটা অংশ হিসেবে দেখছি, অন্ধের হাতি দেখার মতো হয়েছে অনেকটা, যে আমরা যেটা দেখছি ওটাকেই ধরে নিচ্ছি, এটাই বুঝি নারীবাদ। নারীবাদের কিন্তু কয়েকটি ধাপ আছে। আপনি যদি দেখেন, একটা আমি যেটা বললাম মানসিকতার দিক, এটি কিন্তু হচ্ছে আপনার প্রতিদিনকার ব্যবহারিক আচার আচরণ, চিন্তা চেতনায় এই ধারণাটি নিয়ে নেওয়া। এটি আমার নারীর ধারণা হিসেবে গ্রহণ করতে হবে না, একটা মানুষের ধারণা হিসেবে আমরা নারীবাদকে কিন্তু মানসিকতা এবং গ্রহণ করতে পারি। এই যে আপনি যেটা বলছেন যে লিঙ্গভিত্তিক আধিপত্য, এটাও তো সত্য, আধিপত্য তো রয়েছে। প্রশ্ন কিন্তু সেখানেও তুলতে হবে, এবং সেই প্রশ্নটি নারী তুলবে না, সেই প্রশ্নটি পুরুষ নারীর নির্বিশেষে সবাইকে তুলতে হবে। আমি
এটা বুঝেছি। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি বিষয়গুলোকে এভাবে বুঝতে শিখি, আমাদের একটা বিষয় আছে না যে অডিয়েন্সশিপ গ্রো করা লাগে, অডিয়েন্স কিন্তু তৈরি করা লাগে। সত্যজিৎ রায়ের একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলেছেন যে আমাদের এখানে যে মানের চলচ্চিত্র তৈরি হয় সেই মানের দর্শক আসলে তৈরি হয় না, এবং এখানকার দর্শকরা আসলে খুব কম বোঝেন, কম জানেন, এবং অনেক ক্ষেত্রে তারা আসলে সেই বিষয়গুলো বিবেচনা করতে পারে। এবং আমার কথাগুলো খুব মনে ধরেছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে অডিয়েন্স, অর্থাৎ রেসিপিয়েন্ট এন্ডে যারা রয়েছেন, তাদের কিন্তু বোঝার একটা মানসিকতা তৈরি করতে হবে। তাদেরকে আমাদের বারবার একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে যে আপনি চিন্তাটা যে করবেন, আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কোন দিক থেকে গ্রহণযোগ্য হবে। বলছি না সবাইকে একইভাবে আমি চিন্তা করতে হবে, একটা রেজিমেন্টেড অ্যাপ্রোচ বলছি না, এখানে কিন্তু ক্রিয়েটিভ হওয়ার, এটাকে আরো বেশি মাল্টি ডাইমেনশনাল করার সুযোগ রয়েছে। কিন্তু একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম আছে যেখানে সবাইকে বলতে হবে হ্যাঁ এই পর্যন্ত এসে আপনাকে ধারণা করতে হবে। সত্যটা কি? সত্যটা হচ্ছে আধিপত্য আছে। সত্যটা কি? সত্যটা হচ্ছে অধিকার হরণ হচ্ছে। সত্যটা হচ্ছে সহিংসতা হচ্ছে নারীর প্রতি। হ্যাঁ, এই সত্যগুলোকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে কিন্তু বসে থাকলে হবে না। পাশাপাশি ধরে নিতে হবে যে আমি বিশ্বাস করি যে নারী পুরুষের সমতা হবে, এবং সমতাটা কিভাবে হবে। প্রশ্ন করছি সমাধানের জন্য, প্রশ্ন করার জন্য নয়। এটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কিন্তু কোনো প্রশ্ন করাকে আমরা নেগেটিভলি দেখব না। আমরা এটাকে একটা খোলা মন নিয়ে বলবো, আপনি আমার সাথে তর্ক করতে চান, আপনি আমার সাথে বিতর্ক করতে চান, মোস্ট ওয়েলকাম। কারণ ডিসকোর্স যদি না হয়, ডিসকাস যদি না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই জিনিসটা এগিয়ে যেতে পারবে না। আপনাকে প্রশ্ন তুলতে হবে এবং প্রশ্নের যথাযথ উত্তর, এবং আপনি সমাধানের দিকে যাবেন বলেই উত্তর আশা করছেন, এই মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। একদম দর্শনের মূল কথা হলোই দ্বন্দ্ব তৈরি করে দেওয়া। দ্বন্দ্ব হলো সত্যের মূল জায়গাটা, দ্বন্দ্ব তৈরি না হলে সত্যটা আমরা খুঁজে পাই না। মাসকাত ভাই চলে আসি আপনার কাছে। আমি দুটো অডিয়েন্স দুটো তৈরি কথা করবে বলতে কে? চাই। আচ্ছা, অতনুতে আসছি, আপনার কাছে আসছি, আমি একটু মাসকাত ভাইয়ের সাথে কথা বলে আসি। মাসকাত ভাই, অডিয়েন্সটা তৈরি করবে কে? সাইমা আহমেদ বললেন তৈরি করা, তারা তৈরি করবে এই যে যারা এই ধরনের কথা বলছেন, বা যারা মানে উনার কথা অনুযায়ী যে হাতি দেখার মতো দেখছেন, অন্ধের হাতি দর্শনের মতো, হাতি হচ্ছে দড়ির মতো, হাতি হচ্ছে থামের মতো, হাতি হচ্ছে কুলার মতো, এই সামগ্রিক হাতিটা কারা দেখাবেন? এই কথাটা যদি একটু বলতেন আসলে মাসকাত ভাই। কেউ কাউকে কি কিছু দেখায় আমি জানি না। আমি গতকালকে সাইমা আহমেদের উপস্থাপনা করা ই সাউথ এশিয়া আহ, যে রবিবারের বাংলা বৈঠকটা হয় তার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটা দেখছিলাম। সেইখানে আহ, একজন নারী গাড়ি চালক, হ্যাপি, উনি উনি আহ, যেভাবে নারীবাদকে ব্যাখ্যা করলেন, উনি বললেন যে আমার তো পড়াশোনা বেশি জানি না, কিন্তু আমি যেটা দেখলাম যে আমাকে আত্মনির্ভরশীল হতে হবে। আত্মনির্ভরশীল হতে গেলে আমাকে কিছুটা উপার্জন করতে হবে। তাহলে আমি কি করতে পারি? আমাকে অনেকেই বুদ্ধি দিল যে তুমি গাড়ি চালানোটা শিখতে পারো। কারণ সাইমা ওই অনুষ্ঠানে বলছিলেন যে ছেলেদেরও দুটো হাত, মেয়েদেরও দুটো হাত, ছেলেদেরও দুটো চোখ, মেয়েদেরও দুটো চোখ, ছেলেদেরও দুটো পা, মেয়েদেরও দুটো পা, সুতরাং গাড়ি চালাতে তো অসুবিধা নেই। এই হ্যাপি এরপরে এই গাড়িটা চালায়, এবং সে কিন্তু এই সামাজিক যে বাধাগুলো সেগুলোকে উপেক্ষা করে যায়। হয়তো দেখা যাচ্ছে যে আশেপাশে থেকে অভ্যাসবশত যে বাস কন্ডাক্টররা বা রাস্তার লোকজন তারা নারী দেখে বিস্মিত হয়ে যাচ্ছে, হা করে তাকিয়ে আছে, যেন মানে তারা চিড়িয়াখানার প্রাণী দেখছে। পুরুষদের এই যে অনেক কিউরিওসিটি হয়ে যায় যে যা দেখেনি নারীকে করতে, তা করতে দেখলে তারা হা করে তাকিয়ে থাকে। এরকম একটা প্রতিকূল পরিবেশের মধ্যেও সে টিকে আছে কি দিয়ে? ও বলেছে আত্মবিশ্বাস দিয়ে। এবং ও হ্যাপি একটা কথা খুব সুন্দর করে বলল যে যখন সবাই দেখবে যে অনেক মেয়ে গাড়ি চালাচ্ছে, তখন কিন্তু আর কেউ তাকিয়ে থাকবে না। কাজেই মেয়েদেরকেই এই মানে কাজগুলো করতে হবে। আর এই যে মেয়েদেরকে বিরক্ত করা হয়, কখনো কখনো ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা হয়, এই প্রসঙ্গেও একটা কথা বললো যে আসলে একটা জিনিস বুঝতে হবে যে আহ, হাত দিয়ে মারামারি করে, শক্তি দিয়ে মারামারি করে তো আসলে জেতা যায় না, জিততে হয় বুদ্ধি দিয়ে। তো আমার কাছে মনে হয় যে যে একজন গাড়ি চালক হ্যাপি যেভাবে নারীবাদকে বুঝেছেন, এবং বাংলাদেশের নারীরা ধরুন গার্মেন্টস সেক্টরে যেভাবে অর্থনীতিতে অবদান রেখেছেন, কৃষি ক্ষেত্রে যেভাবে তারা অবদান রাখছেন, শিক্ষার ক্ষেত্রে মেয়েরা যেভাবে এগিয়ে গেছে, এবং আমরা যদি এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় দেখি যে বাংলাদেশ কেন
অর্থনৈতিক সূচকে অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে, আপনি শতকরা হিসেবে দেখবেন নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের কারণে। সুতরাং বাংলাদেশ অত্যন্ত একটা ফেভারেবল জায়গায় আছে নারীর ক্ষমতায়নের দিক থেকে। এখানে বাধা তো থাকবেই। জালালউদ্দিন রুমি, কবি জালালউদ্দিন রুমি, উনি সুফিবাদ চর্চা করেছেন। সুফিবাদ কি? যে সত্য সুন্দর মঙ্গলের চর্চা করা, কারো ক্ষতির চিন্তা না করা এবং একটা শান্তি খুঁজে পেতে চেষ্টা করা, নিজের ভেতরে খোঁজা, বাইরে না খুঁজে নিজের মস্তিষ্কের মধ্যে, নিজের অবচেতনের মধ্যে শান্তিটাকে খোঁজা। তো উনি কিন্তু সুফিবাদে সফল হয়েছেন। তার মানে উনি একটা কথা বলেছেন যে দ্য আর্ট অফ নোয়িং ইজ নোয়িং হোয়াট টু ইগনোর। মানে আমাকে কি ইগনোর করতে হবে, কোন জিনিসটাকে এড়িয়ে যেতে হবে তা আমাকে জানতে হবে। এটা কিন্তু ওই গাড়ি চালক হ্যাপিও জানেন যে তাকে তার লক্ষ্যে পৌঁছাতে গেলে এই আশেপাশের এই আজে বাজে আচরণগুলো, এগুলোকে ইগনোর করতে হবে, এড়িয়ে যেতে হবে। সেখানে সমাজ যদি একটু সহযোগী হয়, সমাজ যদি এই যে নারী পুরুষ এইভাবে বিভাজিত না করে মানুষ হিসেবে একটু দেখতে পারে, পার্সন হিসেবে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গড়ে তুলি, তাহলে অপরাধ, দ্বন্দ্ব, এই ব্যাপারগুলো ধীরে ধীরে কমে যেতে থাকবে। জি মাসকাত ভাই, আমি অতনু সিংহের কাছে ফিরি আবার। আপনি শুনলেন মাসকাত ভাইয়ের কথা? উনি তো বোধহয় ব্যস্ত নির্বাচন নিয়ে। হ্যাঁ, জি আপনি শুনলাম। মাসকাত ভাইয়ের কথা শুনেছেন খুব সম্ভবত, আমি আশা করছি শুনেছেন। হুম। তিনি বলেছেন যে আমরা যদি আমাদের যারা নারী আছেন বা যারা দুর্বল আছেন, যারা, আমি দুর্বলের বাদ কি নারীবাদ বলছি, যে অসহায় যারা, তারাই নারীবাদী, সেক্ষেত্রে যদি উপেক্ষা করে যারা, যে কোনটা উপেক্ষা করা লাগে, এই উপেক্ষাটা যদি বুঝতে পারে, তাহলে নারীরা হয়তো এগিয়ে আসতে পারবে। যে না, একটা কথা হচ্ছে, সামাজিক ভাবে কথা হচ্ছে, আমি এটা কান দিলাম না। রুমিকে উদ্ধৃত করেছেন, জালালউদ্দিন রুমিকে উদ্ধৃত করেছেন, এবং রুমি বলেছেন উপেক্ষা হলো সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি, জানাটাই হচ্ছে উপেক্ষা হ্যাঁ করতে জানা, হ্যাঁ অপ্রয়োজনীয়। সেটাই বড় ব্যাপারটা, যেটা উপেক্ষাটা আপনি ব্যবহার করতে হবে, সেই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন নতুনভাবে। উপেক্ষা ব্যবহার করতে হবে। আমি একটু বরং আমি বলবো যে শঙ্খ ঘোষের একটি কবিতার লাইন ছিল না, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো উপেক্ষার বদলে আমি বরং এনগেজ হওয়ার কথা বলবো, যে যখনই ওই আপুর নাম আমি স্মরণ করতে পারছি না, উনি যিনি বললেন যে লিঙ্গহীন একটি দর্শনের কথা বললেন উনি নারীবাদকে, আমার বড় সাইম আহমেদ। হ্যাঁ, ওনার সাথে আচ্ছা ওনার আমার, আমি আপনি নাম মনে করতে পারছেন না, আমি মনে করে দিচ্ছি, উনি সাইম আহমেদ। আচ্ছা উনি ইংল্যান্ড আচ্ছা থেকে আমি কথা আসলে অনেক বলছেন, এবং উনি আচ্ছা একজন জনপ্রতিনিধি, ওখানের রাজনীতিবিদ, এবং সাউথ আচ্ছা এশিয়ার আচ্ছা আমি উপদেষ্টা সম্পাদক। আচ্ছা, দুঃখিত, আমি আসলে অনেক দেরিতে এসেছি বলে আমি হ্যাঁ প্রত্যেকের ঠিক সঙ্গে আছে, আমি পরিচিত হতে সেজন্যই পারি। জানিয়ে দিলাম। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি বরং ওনার কথার সঙ্গে অনেকাংশে একমত, যে নারীবাদ আসলে এই যে এই আজকের আলোচনার শিরোনাম বিবাদ ও নারীবাদ, তো নারীবাদের সাথে পুরুষের বা অন্যান্য অংশের মানুষের কোনো কারোরই বিবাদ থাকার কোনো রকম ভাবেই কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে নারীবাদ শুধুমাত্র, আমি প্রথমেই যেটা বলার চেষ্টা করছিলাম, যে বায়োলজিক্যাল কোনো আইডেন্টিটির জায়গা থেকে নারীবাদ বিষয়টা নয়, একেবারে নারীবাদের প্রেক্ষিতটা আর একটু বড়। আমি যে বিষয়টি তখন বরং মিস করে গিয়েছিলাম সেটা একটুখানি বলি, যে নারীবাদের ক্ষেত্রে আরেকটি, যে এখন ইকোলজির একটি বিষয়, পরিবেশের বিষয়, নারীবাদের সঙ্গে বা শ্রেণী প্রশ্নের সঙ্গে বিভিন্ন জিনিসের সঙ্গে পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশ বলেন বা পশ্চিমবঙ্গ বলেন, এখানের বীজ সংরক্ষণে আমাদের নিজেদের যে বীজ, বিভিন্ন শস্যের যে বীজগুলো, সেই বীজগুলো বিভিন্ন বহুজাতিক সংস্থা, বিভিন্ন কর্পোরেট সংস্থা, তারা সাম্রাজ্যবাদী বহুজাতিক সংস্থাগুলো, তারা আমাদের এখানে এসে বীজগুলো লুট করে নিয়ে চলে গেছে। ফলত শস্যের ক্ষেত্রে আমাদের যে স্বনির্ভরতার জায়গা, কৃষকের স্বনির্ভরতার জায়গা, এই সমস্তগুলোই লুট হয়ে যাচ্ছে। এইগুলোর সঙ্গে এই যে পরিবেশ, আমাদের ফসল, আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য, এইগুলোর সঙ্গে লিঙ্গের সম্পর্ক কি, এগুলোর সঙ্গে নারীবাদের সম্পর্ক কি, এইটাও বরং আমাদের আরো বেশি করে ভাবতে হবে। মানে আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং আরো বেশি এনগেজ হওয়া দরকার,
নারীবাদ শুধুমাত্র কোনো নারী ব্যক্তিগতভাবে তিনি যদি কোনো রকম ভাবে এই প্যাট্রিয়ার্কাল সিস্টেমের মাধ্যমে অ্যাবিউজ হয় বা তিনি যদি নানাভাবে নিপীড়িত হন, তার পাশে যেমন তার সহনাগরিক হিসেবে অন্যান্য মানুষের পাশে দাঁড়ানো উচিত, ঠিক একই রকম ভাবে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত অংশের নিপীড়িত মানুষদের পাশাপাশি এবং যে আমাদের প্রকৃতির ওপর যে অ্যাবিউজ চলছে, যে প্রতি মুহূর্তে যে হামলা চলছে, তার পাশে সেইটার ক্ষেত্রেও একটা বড় ধরনের এনগেজমেন্ট হওয়া দরকার। সেক্ষেত্রে নারীবাদের সংজ্ঞাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমরা এই মুহূর্তে যেভাবে নারীবাদকে ভাবতে অভ্যস্ত হয়েছি, সেই নারীবাদটা খুবই ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ভর নারীবাদ। অথচ আমাদের এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে যেটা, সেটাও ঠিকঠাক ভাবে গড়ে ওঠেনি। ফলত আমাদের এখানে একটা ভজকট ব্যাপারের মধ্যে একটা খিচুড়ি বিষয়ের মধ্যে আমরা নারীবাদ চর্চা করে চলেছি। মিটুর বিষয়ে কথা হচ্ছিল, কেউ একজন বলছিলেন খুব স্বাভাবিকভাবে মিটু প্রশ্নটা উঠে আসবেই নারীবাদের বিষয়। মিটুর সঙ্গে আমি অনেকাংশে, মিটু যখন শুরু হয়েছিল, মিটু আন্দোলনের সঙ্গে অনেকাংশেই একাত্ম হয়েছিলাম। কিন্তু এই মিটুকে কেন্দ্র করে যদি কোনো কেউ সেটাকেও কোনো রকম ভাবে তার পার্সোনাল কোনো একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিটুর মতো বিষয়কে ব্যবহার করার চেষ্টা করেন, সেইটা একই রকম ভাবে যে নারীবাদের যে একটা বৃহত্তর প্রেক্ষিত রয়েছে, সেটাও মানে কলঙ্কিত হয় এবং সেটাও প্রশ্নের মুখে পড়ে। এবং সেটা তাতে আরো নারীবাদকে যারা খারিজ করে দিতে চায়, নারী অধিকারকে, নারীবাদের বদলে আমি নারী অধিকার আন্দোলন যেটা চলে আসছে আমাদের এখানে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গে সঙ্গে, সেই নারী অধিকার আন্দোলনের ধারাটিকে খারিজ করার নামান্তর হচ্ছে মিটু আন্দোলনকে নানান রকম ভাবে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে, প্রতিহিংসার জায়গা থেকে ব্যবহার করে। ফলত নারীবাদ আমার কাছে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, আবারও বলছি এনগেজমেন্ট হওয়ার জায়গা থেকে। আজকের সময় যে শ্রেণী প্রশ্নে গোটা বিশ্বব্যাপী যে আন্দোলন চলমান রয়েছে, যে আন্দোলন চলছে, এবং জাতপাত বর্ণ যেগুলো বাংলাদেশে বসে অতটা বোঝা সম্ভব নয়, কারণ ইসলামের মধ্যে বেসিক ইসলামের জায়গায় কোনো জাতপাত বর্ণের যেহেতু স্থান নেই, ফলত বাংলাদেশে বোঝা সম্ভব নয়। কিন্তু আমাদের এখানে অর্থাৎ ভারতে বা আজকের যে আধুনিক ভারত রাষ্ট্র, সেখানে জাতপাত এমন একটা প্রবল বিষয়, এবং তার সঙ্গে দেখবেন যে জাতপাতের সঙ্গে নারী প্রশ্ন কিভাবে, লিঙ্গ প্রশ্ন কিভাবে সম্পর্কিত হয়ে যাচ্ছে। মনীষা বাল্মীকিকে ধর্ষিতা হতে হচ্ছে। কোন মনীষা বাল্মীকি? যিনি দলিত, অর্থাৎ জাতপাতের প্রশ্ন আসছে। কোন মনীষা বাল্মীকি? যিনি একজন প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ। ফলত আপনি দেখতে পাচ্ছেন অর্থনীতি, লিঙ্গ, বর্ণ, এই প্রতিটি বিষয় একে অন্যের সঙ্গে সম্পর্কিত হয়ে রয়েছে। এবং অবশ্যই পরিবেশের বিষয়, আমাদের পরিবেশের ওপর যেভাবে হামলা চলছে, আমাদের সমস্ত ফসলের পেটেন্ট নিয়ে নেওয়া হচ্ছে, পেটেন্ট আমাদের চুরি করা হচ্ছে, আমাদের বীজ চুরি করে নিয়ে যাচ্ছে, অথচ এইগুলো নিয়ে আমরা কেউই কথা বলি না। আমরা নারীবাদকে শুধুমাত্র একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে বন্দি রাখতে চাই। সেক্ষেত্রে আমি বরং উপেক্ষার বদলে এনগেজমেন্ট হওয়ার বিষয়ে কথা বলবো। আর উনি একটু সাইড টক করেছিলেন, আমি একটু বলি, নির্বাচনের কারণে ব্যস্ততা থাকাটা কোনো অপরাধ নয়। নির্বাচনে আমি একজন রাজনৈতিকভাবে খুবই অ্যাক্টিভ একজন ব্যক্তি মানুষ, এবং এই আজকের আলোচনার বিষয়টাও পলিটিক্যাল, সেই জন্য আমি আপনাদের আলোচনা শুনছিলাম, আপনার আলোচনা আমি উপেক্ষা করিনি। তো ফলত এটা নিয়ে আলাদা করে বলার মতো কিছু নয়। ধন্যবাদ। আমিও একটুখানি দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে যখন এরকম আলোচনায় আসি দৃশ্য মাধ্যমে, তখন যারা আছেন তাদের সঙ্গে দেখতে অভ্যস্ত, তো আপনার পর্দা পড়ে যাওয়ায় আমার কাছে একটু কনফিউশন হয়েছিল। আমি খুবই দুঃখিত। আচ্ছা আচ্ছা, দুঃখিত। আমি আসলে কি বলে, প্রকাশ্যে ধূমপান করাটা একটুখানি অ্যাভয়েড করার জন্য আমি বারবার ক্যামেরাটা বন্ধ করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা দুজনের কথাই মেনে নিলাম, শুনে নিলাম। আমি দর্শকদের একটা প্রশ্ন চলে চাই। মোহাম্মদ জুনাইদ একটা চমৎকার প্রশ্ন করেছেন, নারীদের পুরুষ কর্তৃক সর্বপ্রকার নির্যাতন থেকে মুক্তি এবং অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তিনি পরে একটা কথা বলেছেন যে অতনু বাবুর কথার সাথে অনেকটাই মিলে যায়, তবে নারীদের নিজেদের স্বার্থেই খেয়াল রাখতে হবে এই আন্দোলন যেন সার্বিকভাবে পুরুষ বিদ্বেষ তৈরিতে অবদান না রাখে। এই প্রশ্নটা সম্পর্কে আমি সাইমা আহমেদের কাছ থেকে জানতে চাচ্ছি। নারীদের নিজেদের স্বার্থেই খেয়াল রাখতে হবে এই আন্দোলন যেন সার্বিকভাবে পুরুষ বিদ্বেষ তৈরিতে অবদান না রাখে। সাইমা আহমেদ। আমি আসলে মানে এই ধরনের কথা এত বেশি শুনি, তত বেশি আসলে শুনি না যখন
এই এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। হ্যাঁ, এটার শোনার রেশিওটাও আমাকে অভ্যস্ত হতে হবে আসলে। কারণ যখনই কোনো নতুন করে এই আন্দোলন নিয়ে কথা হয়, সবার আগে আসে যে এটার অপব্যবহার কোথায় কোথায় হচ্ছে, আসলে আমরা খুঁজে দেখি। অথবা আম, পুরুষ বিদ্বেষটা কোথায় কোথায় প্রকাশিত হচ্ছে, আসুন আমরা একটু দেখি। আমার মনে হয় পুরুষ বিদ্বেষ নিয়ে আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, এবং সেখানে দেখা যেতে পারে যে এটা আসলে কিভাবে আদতে করা উচিত কিনা। আমি মনে করি এটা একদমই উচিত না। আমরা কেন আরেকটি লিঙ্গের প্রতি আমাদের বিদ্বেষ প্রকাশ করব, যেটি আমরা নিজেরা আহ, প্রতিদিন অনুভব করে চলেছি। সেটি আসলে কোনোভাবেই, দ্য ভিকটিম ক্যানট বি দ্য অ্যাবিউজার অর দ্য পারপেট্রেটর। এটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একইভাবে আমি বলবো যে যারা শুনেন বা যারা দেখেন, তারা কিন্তু আসলে এই বিদ্বেষটা নিয়ে বারে বারে আসে। নারীবাদের এই আন্দোলন শুরু হওয়ার পর, স্পেশালি মিটুর আগে এবং মিটুর পরে, আমি যত বেশি পুরুষদের থেকে শুনেছি যে এই আন্দোলনটির অপব্যবহার হচ্ছে, নারীরা যথেষ্ট পরিমাণে আম, শক্তির এই কাঠামোর ভিতরে আছে, নারীরা যথেষ্ট পরিমাণে ডিসিশন মেকিং এ আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের আছে, তারপরেও কেন এত আন্দোলন হচ্ছে, এটা যত বেশি শুনেছি, এটি যে একটি ন্যায্য আন্দোলন, এটি যে আসলে নারীদেরকে এগিয়ে আসার কথা বলে, এই কাতারে পুরুষদের অনেক কম দেখেছি। তো কাজেই আমি আসলে গবেষণার মানুষ, আমি গবেষক। আমার কাছে এই সংখ্যাটা ম্যাটার করে। এই যেমন ম্যাটার করে যে কতজন পারপেট্রেটর, নারীর প্রতি সহিংসতা এবং পুরুষের প্রতি সহিংসতার অনুপাতটি যেমন ম্যাটার করে, ঠিক একইভাবে নারীবাদের এই আন্দোলনে যে প্রশ্ন পুরুষেরা অহরহ তুলে থাকেন যে পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছে কিনা, সেই পুরুষেরা কতবার তুলেন যে নারীর প্রতি আসলে অন্যায় হচ্ছে, সেটিও কিন্তু আমার নারী হিসেবে দেখার বিষয়, মানুষ হিসেবে তো বটেই। আর প্রশ্নটি চমৎকার। আমার কাছে মনে হয় যে আন্দোলনটি কিন্তু এখনো পুরোপুরি পুরুষ বিদ্বেষী হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? কারণ হচ্ছে আমরা আমাদের এখানে যেটা দেখি সেটি হচ্ছে যে আমরা আসলে একটা অভ্যস্ত কাঠামো, অনেক কয়েক শতক ধরে চলে আসা একটি কাঠামো, যেটি আসলে পুরোপুরি ভাবে পুরুষ নিয়ন্ত্রিত। সেই কাঠামোতে ঢুকতে হলে অনেককেই গোস্বা করে ঢুকতে হবে। এটা এটা খুবই স্বাভাবিক। আপনি যখন একটি গ্লাসে পুরো পানি থাকে, আপনি এর মধ্যে আরো পানি ঢালতে গেলে নতুন করে কিছু পানি তো ছলকে পড়বেই। অনেকেই তাদের ক্ষমতা থেকে আগের মতো করে ভাগটি পাবেন না, স্বাভাবিকভাবেই। অনেকের মন তো খারাপ হবেই, অনেকেই তো মনে করবেন যে তারা অধিকার থেকে বিচ্যুত হচ্ছে, সেটিও কিন্তু আছে। তো কাজে আগামী 100 বছর পরে নারী পুরুষের সমতা যে হারে চলছে, সে হারে সমতা আসতে 100 বছর লাগবে। তো কাজে 100 বছর পরে আসলে ডায়লগটি এরকম হওয়া উচিত যে নারীরা পুরুষ বিদ্বেষী কিনা, নারীরা পুরুষ বিদ্বেষ কেন হচ্ছে, কেন বিদ্বেষ করে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এটি আসলে অনেক বেশি কথা বলা উচিত। কিন্তু ওই 100 বছর আগে আমি এই কথাটিকে এত ব্যাপকভাবে বড় হতে দিতে চাই না, কারণ আমার কাছে মনে হয় তার চেয়ে এটি যখন আমরা কন্টেইন করবো, এটি কন্টেইন করা সহজ। কিন্তু পাশাপাশি আনুপাতিক হারে আরো বেশি বলা উচিত যে নারীদেরকে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবাইকে, আই রিপিট, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কিভাবে সহযোগিতা করা যায়, এই যাতে করে বিদ্বেষগুলো না হয়, আলোচনাগুলো আসলে এভাবে আসা উচিত, এটাই আমি বিশ্বাস করি। অবশ্যই আমি একটু বলি যে পুরুষ বিদ্বেষ বলে কথাটা খুবই ভ্রান্ত কথা। তার কারণ হচ্ছে যে আহ, আমরা জানি যে আমরা একটা দীর্ঘ সময় ধরে, বছরের পর হাজার হাজার বছর ধরে একটা পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যেই রয়েছে। ফলত পুরুষ বিদ্বেষ বলে আসলে কিছু হয় না। বিদ্বেষটা নারী বিদ্বেষী, যেহেতু পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যেই আমরা রয়েছি, এবং কোন রকম কোনো উপরের দিকে থাকা কোনো অংশ, কোনো সুবিধাভোগী, কোনো সেটা যে কোনো বর্গের আইডেন্টিটি হোক না কেন, তারা কোনো পিছিয়ে থাকা বা সোকল্ড কোট আন কোট একটু নিপীড়িত অংশের মানুষের ওপর বিদ্বেষ, ওই রকম ভাবে নিপীড়িত অংশের মানুষেরা সুবিধাভোগী মানুষের ওপর বিদ্বেষ পোষণ করতে পারে না। এই কথাটা, পুরুষ বিদ্বেষ কথাটা একেবারেই পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক কাঠামোর অংশ। এইটাকে দিয়ে যদি কেউ মিটু আন্দোলনের সমালোচনা করে, সেটা একটা পিতৃতান্ত্রিক মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মনে করি। বরং কিভাবে মিটু আন্দোলন বা যে কোনো নারী আন্দোলন আরো বেশি করে এনগেজ হতে পারে অন্যান্য অংশের ট্রান্সজেন্ডারদের সঙ্গে, যারা বা অন্যান্য যে কোনো ধরনের পিছিয়ে থাকা মানুষের সঙ্গে, সেই বিষয়ে কথা বলা দরকার। এবং মিটু আন্দোলনকে যদি কেউ অ্যাবিউজ করে থাকে, সেটা তারা আসলে পিতৃতন্ত্রের ভাষ্য প্রতিফলিত করছে, এইভাবে ব্যাপারটা দেখা যেতে পারে। কেউ পুরুষ বিদ্বেষ করতে পারে না। যেরকম ভাবে কেউ
বড়লোক বিদ্বেষ, মানে কেউ যদি কোনো গরিব মানুষ যদি কোনো ধনী বিদ্বেষ করে, সেই করার ক্ষেত্রে কোনো অপরাধও নয়। কারণ যে হাজার হাজার বছর ধরে যারা নিপীড়িত অংশের মানুষ, সর্বহারা মানুষ, তারা বুর্জোয়াদের বা ক্ষমতা, আর্থিকভাবে ক্ষমতাবান মানুষদের ওপর যদি বিদ্বেষ করে, সেই বিদ্বেষ একাংশে গিয়ে একাংশে জায়েজ বটে। ফলত পুরুষ বিদ্বেষ কথাটা কোনোভাবেই আমার জায়গা থেকে সমর্থনযোগ্য নয়। ধন্যবাদ অতনু বাবু। মাসকাত ভাই, আসি আপনার কাছে। অপব্যবহার, পুরুষ বিদ্বেষ, সাইমা আহমেদ বলেছেন, অতনু বাবুও বললেন, এই যে অপব্যবহারের কথাটা আসছে, আসলে আমরা কিন্তু পুরুষতন্ত্রের মধ্যে বা পুরুষের যে এই যে ক্ষমতা দখল করে রাখা, এর মধ্যে থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অগণতান্ত্রিক হলে, আধিপত্য প্রবণ হলে কি কি অসুবিধা হয়, কি কি বিশৃঙ্খলা সমাজে তৈরি হয়। সুতরাং আমরা যেহেতু একটা নেতিবাচক ব্যাপার দেখে ফেলেছি যে পুরুষবাদ বা ধর্মীয়বাদ বা আহ, জাতীয়তাবাদ, এগুলো কোনোটাই কট্টর হয়ে পড়লে সেটা কি ধরনের ক্ষতি করে সমাজের, তার ফলাফল আমরা দেখে ফেলেছি। সে কারণে আমরা যখন একটা সমন্বয়ী নারীবাদের গঠন দেখতে পাচ্ছি এবং এর মধ্যে অনেক আশার প্রতীতিকে স্থাপন করছি, তখন আমরা 100 বছর পরে গিয়ে আর অপেক্ষা করতে চাই না যে মানে সাইমা একটা কথা বলছিলেন যে আমরা 100 বছর পরে গিয়ে এই অভিযোগগুলো শুনবো। আমার মনে হয় যে এখন এই দ্বন্দ্বটা, পুরুষ বিদ্বেষ আসলে তৈরি হচ্ছে কিনা, কোনো মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে কিনা, এই এই ব্যাপারগুলো একটু দেখে নিলে যেটা হবে, যেহেতু নারীবাদ একটা সমন্বয়ী ইজম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, যে একটা সাম্যের ধারণাকে সামনে বিস্তৃত করতে পারে, কাজে এই ব্যাপারগুলোকে ধমক দিয়ে থামিয়ে দেওয়াও ঠিক হবে না। হ্যাঁ, যে ধরুন এই যে আপনি ফিজিক্যাল ভায়োলেন্সের একটা স্ট্যাটিস্টিক্স বলে দিলেন, কিন্তু মানসিক যে নির্যাতন, এটা কিন্তু আমার মনে হয় যে খুব গভীরভাবে মনস্তাত্ত্বিক যে নির্যাতনের ব্যাপারটা, এটা অন্তত এই একবিংশ শতকে খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আমি এখানের স্ট্যাটিস্টিক্স ব্যবহার না করে একজন পর্যবেক্ষক হিসেবে, আমি যেহেতু সাহিত্য রচনা করি, আমি যেহেতু অনেক মানুষের গল্প শুনি, সেখান থেকে আমার মনে হয়েছে যে অনেকগুলো গল্প এরকম যেখানে পুরুষ নারী কর্তৃক মানসিক নির্যাতনের শিকার, সেগুলো চাপা পড়ে আছে এই একটা বাবলে, এই একটা কলরোলে। কারণ ওই যে দেখা যাচ্ছে না, হারে রেড়ে রেড়ে করে যেমন উগ্র জাতীয়তাবাদ তেড়ে আসে, উগ্র ধর্মবাদ তেড়ে আসে, উগ্র মেল শভিনিজম বা পুরুষবাদ তেড়ে আসে, ওইভাবে উগ্র নারীবাদও যদি তেড়ে আসে তাহলে ক্ষতি হবে। আমি আসলে নারীবাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলছি যে এই ব্যাপারগুলোকে দেখতে হবে যে কোনো জায়গায় যেন ক্ষমতার অপব্যবহার না হয়, এর বিকাশ যেন সত্যিকার অর্থে একটি সাম্যভিত্তিক সমাজের চিন্তা করে হয়। শহীদ মিনারে একজন দরিদ্র ফুল বালিকা যে ফুল বিক্রি করে, সে মারা গেল, সে নির্যাতিত হলো, তারপর আমরা কিন্তু আমাদের সেই যে বাবলে বসবাসকারী যে ভয়ঙ্কর কণ্ঠস্বর, যারা এক একজন প্রতিভু হয়ে উঠেছেন নারীবাদের, তাদেরকে কিন্তু আমরা তাদের কণ্ঠ, তাদের কথা আমরা প্রত্যাশা করছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা যেমন মানে অ্যাফ্লুয়েন্টদের, হ্যাঁ, কেল্লার মধ্যে যারা বসবাস করেন ক্ষমতা কাঠামো, তাদের কোনো একটি বাচ্চার পান থেকে চুন খসলে যেভাবে তারা প্ল্যাকার্ড নিয়ে চলে আসেন, হ্যাঁ, একটা মানে ধামাকা হয়ে যায়। হ্যাঁ, রাজনৈতিকভাবে ক্ষমতাশালী কোনো একটি নারীকে হয়তো টক শোতে কেউ একজন একটি পলিটিক্যালি ইনকারেক্ট শব্দ বলার জন্য তাকে কারাগারে পুরে দেওয়া হলো, কিন্তু শহীদ মিনারের ওই ফুল বালিকার মৃত্যুর পরে আমরা সেই সব কণ্ঠস্বরকে প্রেস ক্লাবে দেখতে পেলাম না, তাদের 252 জনের বিবৃতিও দেখতে পেলাম না। টকশোগুলোতে দড়ি দিয়ে ওই যে মানুষটি, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ একজন সাংবাদিক, যিনি একটি পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছিলেন, হয়তো জেনারেশন গ্যাপের কারণে তাদের প্রজন্মে হয়তো এভাবে কথা বলা হতো, তাকে এটা ধরিয়ে দেওয়া সম্ভব ছিল যে দেখুন সময় বদলেছে, এ ধরনের শব্দ পলিটিক্যালি ইনকারেক্ট, যা আপনাদের সময় পলিটিক্যালি কারেক্ট ছিল। এই যে আমরা যে দেখতে পাই যে কারো হাতে ক্ষমতা থাকলে সে তখন তার ছোট্ট একটা ব্যাপারকে বিরাট বড় করে তুলে ন্যায় বিচারের সামনের সারিতে চলে আসছে, আর কেউ ফুল বালিকা হলে,
কেউ প্রান্তিক মানুষ হলে সেই নারীর কথা কেউ শুনছে না। এবং ওইভাবেই আমি বলছিলাম যে পুরুষ যার ম্রিয়মাণ কণ্ঠ ঘুমড়ে কাঁদছে, যার নিজেকে প্রকাশ করার উপায় নেই, যে ঠিক কি ধরনের মানসিক নির্যাতনের মুখোমুখি সে হচ্ছে, কি ধরনের একটা দ্বৈত দ্বন্দ্ব তার মধ্যে সৃষ্টি হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে তার স্ত্রী তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাচ্ছে, এই স্ত্রীর একটা প্রি কনসিভড আইডিয়া নিয়ে যে এই মা যদি এই সংস্পর্শে থাকে ছেলের, তাহলে আমার 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 হাজবেন্ড হয়তো মায়ের প্রতি বেশি ঝুঁকে পড়বে। এই যে একটা খুবই ক্লিশে দক্ষিণ এশীয় ধারণা, এরকম অসংখ্য গল্পকে কিন্তু এই নারীবাদীদেরকেই শুনতে হবে, নারীবাদকে বিশুদ্ধভাবে বিকাশের জন্য, যাতে করে ভবিষ্যতে আমরা একটা সত্যিকার অর্থে সভ্য সমাজ তৈরি করতে পারি। কারণ আসলে সভ্যতার আলোর অন্বেষণের জন্যই এত কথা বলা, এত দ্বন্দ্ব এবং বিকাশের চেষ্টা করা। ধন্যবাদ মাসকাত ভাই। এই কথাটাই প্রথম থেকে বলতে চাচ্ছিলাম আমি, যে আসলে ক্ষমতার শক্তি যেটা, পুর শব্দটার কথা যেভাবে, সেই জন্য ব্যাখ্যা করেছিলাম সেভাবেই। তো আমাদের সাইমা আহমেদের আজকে একটা মিটিং আছে খুব সম্ভবত, উনি চলে যেতে চাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, আমরা শেষ করে দিই। সাইমা ব্যস্ত হ্যাঁ, আমরা শেষ করবো এখন। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটা প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের একজন প্রশ্ন করেছেন সাব্বির খান, উনি বলছেন, সাব্বির খানের প্রশ্নটা আমরা শুনতে, উনি মৌলবাদ নিয়ে কথা বলছিলেন খুব সম্ভবত, যে নারীবাদের মূল শত্রু হচ্ছে মৌলবাদ। এ ব্যাপারে কেউ তেমন কিছু বলেননি, একাডেমিক আলোচনায় ঘুরপাক খাচ্ছে আজকে দীর্ঘ আলোচনা। চমৎকার কথা সাব্বির খান। আমি মাসকাত ভাই এটা নিয়ে একটু কথা বলবো কি? আপনাদের অনুমতি পেলে আমি একটু কথা বলি। সাইমা যদি চট করে একটু বলতে চান বলতে পারেন, অতনুদা বলতে পারেন, আমি কয়েকটা কথা বলতে পারি, দ্রুত আমরা র্যাপ আপ করতে পারি। আমি আসলে একটু ক্ষমা চেয়ে নিব, কারণ আমার আর জাস্ট একটু পরেই আমার একটা খুবই ইম্পর্টেন্ট কাউন্সিল মিটিং আছে, আমার যেতেই হচ্ছে। কিন্তু আমি শুধু আমি আমার শেষ কথাগুলো একটু বলি, সব মিলিয়ে একটু বলি। নারীবাদ নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলি না, কখনোই বলি না। কারণ আমার কাছে নারীবাদ আসলে একটা ব্যবহারের বিষয়। এটি আমার প্রাত্যহিক জীবনে আমি চর্চা করি। এবং যে নারীবাদের কথা বলে অনেকে অনেক কিছু বলেন, প্রাচ্যে আমি দেখেছি নারীবাদের বিকাশ হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে নারীবাদের যে চর্চা হচ্ছে, তারা আসলে অনেক বলেন, তাদেরকে বলতে হয়। কারণ অনেকগুলো বছর তো শব্দ আটকে ছিল, হঠাৎ করে যখন একটি বাক্সের ডালা আপনি খুলবেন, সেখান থেকে হয়তো অনেক আওয়াজ বেরিয়ে আসবে, যেটি অনেকের কান ঝালাপালা করে দিবে। কিন্তু একটা সময় সে শব্দগুলো কিন্তু সুর পাবে এবং সেটির আসলে তখন গানটাও সবাই ধরতে পারবে। তখন এক পর্যায়ে গিয়ে সেটি আত্মস্থ হবে এবং সেই গানটি সবাই গাইবেও। তো কাজেই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, হয়তো সময়ের সাথে, সাথে এই বিষয়গুলো হয়তো সামনে আসবে। কিন্তু নারীবাদের সাথে আসলে আমরা সবকিছুকে মিলিয়ে ফেলি। এটা হচ্ছে গিয়ে আরেকটি দিক, যেটা আমার নিজস্ব একটা অবজারভেশন। আমার কাছে মনে হয়েছে যে সবকিছুর সাথে নারীবাদ কিন্তু সম্পৃক্ত না। সম্পৃক্ত না কেন? কারণ আপনি যখন কথা বলবেন, আমরা যদি ঘুরে ফিরে ওই গরুর রচনার মতো ক্যাপিটালিজমকে নিয়ে আসি, সবকিছুর মধ্যে ফেমিনিজমকে নিয়ে আসি, এটার একটা চমৎকার কোএক্সিস্টেন্স আছে। হ্যাঁ? one complements the other, এবং এভাবেই কিন্তু আমরা আ একসাথে যেতে পারবো। আর নারীবাদের যে চর্চার কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটি হচ্ছে সেই ধারণাটি এমন একটি ধারণা, সেটা সমতার কথা বলে। সবার কথা শোনার কথা বলে। হ্যাঁ? আমরা বলবো এবং শুনবো। নারীবাদের ধারণাটা কিন্তু এখানেই শক্তিশালী। কারণ এর আগে সবগুলো ধারণা কিন্তু বলেছে শোনার জন্য। কিন্তু নারীবাদের ধারণাটি হচ্ছে আমরা কিন্তু অনেক শুনেছি। কাজে শোনার ক্ষমতা আমাদের অনেক। তো এখন যখন আমরা বলছি, সেই শোনার ক্ষমতাটা যেন হারিয়ে না যায়, সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর তৃতীয়ত যে বিষয়গুলো, সেটি হচ্ছে যে আমরা দেখেছি, আমরা এখানে আ আ আমরা যে চর্চাটা করছি, আমরা ফরেন পলিসির দিক থেকে ফেমিনিস্ট ফরেন পলিসি চর্চা করার চেষ্টা করছি। আমরা যে আমাদের পলিসি মেকিংটা ফেমিনিস্ট অ্যাপ্রোচ দিয়ে করার কথা বলছি। ইভেন আমরা পোস্ট কোভিড রিকভারি কে আমরা বলছি একটা ফেমিনিস্ট গ্রিন রিকভারির কথা। কেন বলছি? কারণ প্রাচ্যে এই ধারণাগুলোকে নিয়ে কখনোই কথা হয়। তারা বুঝতেও চান না। কারণ আমরা এখন ধীরে, ধীরে আমি কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের একটি সংকর জাত। এ কারণেই আমি সেই ব্রিজ, সেই দড়ি যাই বলেন না কেন, সেখানে বুঝতে পারি যে আমরা কিন্তু এই ধারণাগুলো আমাদের চর্চায় আনতে পারিনি। এখনো বলছি।
শোনার চর্চা এবং ব্যবহারের চর্চাটা যখন একটা লেভেলে আসবে, তখনই কিন্তু নারীবাদের পূর্ণ বিকাশ এবং বিভাজনটি কোথায় কোথায় আমরা একটু, যে বললাম, ম্যাচিওর হতে হবে, আমাদের অডিয়েন্সশিপ গ্রো করতে হবে। এই অডিয়েন্সশিপ কিন্তু আসলে এক্সপিরিয়েন্স যারা তাদেরকেও বলছে, যারা এক্সপিরিয়েন্স করবেন তাদের ক্ষেত্রে। তো কাজেই নারী পুরুষের মধ্যে সকলেই কিন্তু নারীবাদী হচ্ছেন না। সব নারীও নারীবাদী হচ্ছেন না, সব পুরুষরা তো হচ্ছেনই না। তো কাজে আমার মনে হয় যে এই বিভাজনটি যখন আমরা এটাকে একটা খুব অবজেক্টিভ ওয়েতে দেখতে পাবো, বিষয়টি পূর্ণ মাত্রা পাবে। আমি সেই দিনের প্রতীক্ষায় আছি, চ্যালেঞ্জ করছি। এখন আমরা সবাই, এবছর নাকি চ্যালেঞ্জের বছর, সবাই চ্যালেঞ্জ করছি। এর আগের বছর ছিল সোনার বছর, কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে যে অংশগ্রহণটা জোরালো করতে হবে। এর জন্য অনেককে স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা আমি দুঃখজনক হলেও সত্য, পুরুষদেরকে বেশি। এখন এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। ১০০ বছর কেন বলছি? কারণ আমার অনেক ক্ষোভ এই ১০০ বছর নিয়ে। অনেকেই মনে করেন নারীরা যথেষ্ট হ্যাঁ, জায়গা পেয়েছেন, তাদের আর দরকার নেই। কিন্তু এই যে জায়গাটি, সেটি আমাদের সমতা আনতে ১০০ বছর লাগবে। ১০০ বছর অনেক সময়। ১০০ বছর অনেক দূর। আমি, আমার মেয়ে, তার মেয়ে এই ১০০ বছরের সুবিধাভোগী হব না। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। কিন্তু তারপরেও আশা থাকবে, এবং আপনাদের চমৎকার আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আবারও ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সাইমা আহমেদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কথা বলার জন্য, আলোচনার জন্য। আপনার কথাতেই বলি, দর্শনের আমি একটু আগেও বলেছি, দর্শন মানেই দ্বন্দ্ব, দ্বন্দ্ব সৃষ্টি না হলে, কথা না হলে, শোনা এবং শুনতে, বলা এবং শোনা, এই দুটোর সমন্বয় না হলে, এই দুটোর যদি দ্বন্দ্বটা সৃষ্টি না হয়, তাহলে সত্য কখনো প্রস্ফুটিত হবে না, উদ্ভাসিত হবে না। সত্য উদ্ভাসিত হওয়ার জন্য আলোচনার প্রয়োজন আছে। আপনার কথা শুনলাম এবং অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। এখন চলে যাই মাসকাত ভাইয়ের কাছে। মাসকাত ভাই যদি শেষে কিছু বলেন, তারপর আমরা অতনু বাবুর কথা, অতনু বাবু আছেন কিনা আমি তো দেখতে পাচ্ছি না, না হলে অতনু বাবুর সাথেই কথা বলতাম এবং মাসকাত ভাইকে দিয়ে আমরা শেষ করতাম। অতনু বাবু কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আপনাদের যদি অনুমতি থাকে আমি নিশ্চয়ই, একটু নিশ্চয়ই স্যার। চেষ্টা অবশ্যই করব। অবশ্যই, হ্যাঁ, আপনার আপনার মিটিং আছে আপনার। অসংখ্য ধন্যবাদ সামাপা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অতনু সিংহ আপনি কি আছেন? অতনু সিংহ, আচ্ছা উনি বোধহয় নেই। মাসকাত ভাই, একজনের প্রশ্ন ছিল যে মৌলবাদের একটা বিষয়ে, আমি একটু যদি বলে নিই ওনার প্রশ্নের জায়গায়, আপনি শেষ করবেন, আমি একটু এই কথাটা বলে নিই। মৌলবাদ আসলে তো সবকিছুর ক্ষেত্রেই, মৌলবাদ জিনিসটা, উনি কিন্তু মৌলবাদ উল্লেখ করেছেন, ওনাকে সেজন্য ধন্যবাদ। উনি কিন্তু একটা মৌলবাদের কথা বলেন না, মৌলবাদ বিষয়টা, মৌলবাদ নানাভাবে হতে পারে, সেটা ধর্মীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, দর্শনগত মৌলবাদ হতে পারে, যে আমি এটা বিশ্বাস করি, অন্য কিছু বিশ্বাস করি না, হ্যাঁ, ভাববাদে বিশ্বাস করি, বস্তুবাদে বিশ্বাস করি না, এমন কিছু হতে পারে। তো সবকিছুই মৌলবাদ মানেই অন্ধ একটা জায়গা, আপনার চিন্তা সীমাবদ্ধ একটা জায়গা, মৌলবাদের জায়গাটা। তো এই জায়গাটা নিয়েই তো কথা হচ্ছে। এই যে যে আমরা কথা বললাম বর্ণাশ্রম, বর্ণাশ্রমটাও তো এক ধরনের মৌলবাদ। আমরা কথা বললাম অধিকারের আদায়ের কথা, যারা আমাদের অধিকার, নারীদের অধিকার দিচ্ছিল না, যে শ্যামা আহমেদ একটু আগে বলে গেলেন যে 100 বছরের দুঃখের কথা। এই যে দুঃখটা, এটা তো মৌলবাদ উৎসারিত দুঃখই, আলাপটা তো মৌলবাদ ঘিরেই। এটা খারাপ জিনিসটাই মৌলবাদ, খারাপ জিনিসটা আঁকড়ে ধরে রাখাটাই মৌলবাদ। মানে ভালো, যেকোনো একটা পুরনো চিন্তাকে কট্টরভাবে অনুসরণ করা এবং অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, বা লিঙ্গের দিক থেকে হোক, পুরুষতান্ত্রিকভাবে হোক, বা কুসংস্কারের দিক থেকে হোক, সেটাই তো মৌলবাদ। জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টাই মৌলবাদ, অন্যকে, অন্যের কথা না শোনাটাই মৌলবাদ। এই যে আমরা আদান প্রদানের কথা বললাম, দ্বন্দ্বের কথা বললাম, আপনি ধর্মেও তো বলে, উৎসাহিত করে, তর্কে তারা বলে যে অন্ধভাবে অনুসরণ করার কথা না করার কথা ইসলাম বলে যে অন্ধভাবে অনুসরণ করুন। ধর্ম ওইখানে দ্বন্দ্বের সৃষ্টির কথা, সত্যটা জেনে নেওয়ার কথা বলে। তো সবকিছুতেই মৌলবাদটাকে আমরা বর্জন করেই আমরা মৌলবাদের বাইরে থেকেই কথা বলার চেষ্টা করেছি এবং মৌলবাদের বিরুদ্ধেই আমরা কথা বলার চেষ্টা করছি। ওনাকে বললাম মাস্কার বাদ শেষে যদি আপনি কিছু বলেন আর কি, আসলে যেহেতু তো অতুল সবচেয়ে সিংহকে আমরা তো গুরুত্বপূর্ণ, পাচ্ছি হ্যাঁ, না। আমি শেষ করে দিই খুব অল্প কথায়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থা, তাই না? আহ, এভাবে মিডিয়ায় কথা বলে, সেমিনারে কথা বলে, লেখালেখি করে, সেইভাবে একটা আপনি যে বলছিলেন যে শ্রোতা প্রস্তুত করা বা অডিয়েন্স তৈরি করা, এটা হতে পারে, কিন্তু আসলে এটা খুব সিস্টেমেটিক ওয়েতে সুন্দর করে করা সম্ভব শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। কাজেই
এই যে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি ছেলে এবং মেয়েদেরকে এটা শেখানো যায় যে তোমরা সবাই মানুষ, তোমরা সবাই সমান, এবং তোমাদেরকে লেখাপড়ায় যে ভালো করবে সে মানে ক্লাসে কে ফার্স্ট হবে সেটা কিন্তু কে নারী কে পুরুষ বা কে গরিব কে দরিদ্র এটা দিয়ে নির্ধারিত হচ্ছে না, হচ্ছে তার অনুশীলন, তার প্রচেষ্টা এবং পরীক্ষায় ফলাফলটা ভালো করার মধ্যে দিয়ে, মানে ব্যাপারটা বুঝে ঠিকমতো লিখতে পারার মধ্যে দিয়ে। কাজেই শিশুদের মধ্যেই এটা জারিত করতে হবে, শিশুদেরকেই প্রথম শেখাতে হবে যে এই যে একটা পুরুষতন্ত্রের দম্ভ বা নারী পুরুষ বলে একটা বিভাজন তৈরি করা, এই ব্যাপারগুলো খুব প্রাচীন। এই ব্যাপারগুলো সমাজে অনেক অশান্তি তৈরি করেছে। এই গোটা যে সমাজ, সেখানে নারী পুরুষের সমান অধিকার, কারণ যেহেতু প্রত্যেক মানুষের সমান অধিকার, কাজে এই পুরো জনপদটিকে নারী পুরুষ উভয়ের জন্যই নিরাপদ থাকতে হবে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো যদি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবেশ করানো যায় ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু সমাজের যে শিক্ষণ কাঠামো তার মধ্যে ঢুকে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি দেখুন জাপান, জার্মানি, তারা তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ব্যাপারগুলোকে আনায় 30-40 বছরের মধ্যেই একটা মোটামুটি সাম্যভিত্তিক সমাজ তৈরি হতে পেরেছে। এটা যদি জাপানে সম্ভব হয়, জার্মানিতে সম্ভব হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কেন হবে না? বাংলাদেশ তো অনেক ক্ষেত্রেই অনেক ভালো করছে। কাজে শিক্ষা ব্যবস্থায় এই পার্সনের ধারণাটা, মানুষের ধারণাটা গভীরভাবে নিয়ে আসতে হবে। ধন্যবাদ মাসকাত ভাই। আমাদের সাথে কি অতনু সিংহ আছেন কিনা এখনো বুঝতে পারছি না, কারণ ওনাকে আমি দেখতে পাচ্ছি না। অতনু বাবু, আপনি কি আছেন? যাই হোক, তার আগে আমি শেষ করার আগে মাসকাত ভাই আমাদের সাথে কে কে ছিলেন তাদের নামগুলো একটু দেখে নিই। এসবি রিটা ছিলেন প্রথম থেকে আমাদের সাথে আমেরিকা থেকে। আকাশ মামুন ছিলেন আমাদের সাথে, ছিলেন মনোয়ারা স্মৃতি ছিলেন আমাদের সাথে, আহমেদ সামু ছিলেন আমাদের সাথে, ছিলেন মাসুদ মুস্তাফিজ ছিলেন, অনেকগুলো কথা বলেছেন, কমেন্ট করেছেন আমাদের সাথে। সৈয়দ জাহিদুল ইসলাম ছিলেন আমাদের সাথে, তপন মুখার্জি ছিলেন শরীফুল ইসলাম সুমন, মোহাম্মদ জুনায়েদের কথা আমরা বলেছি, তার প্রশ্ন নিয়ে কথা হয়েছে। নুরুজ্জামান নিরু ছিল, পাভেল ভাইকে স্বাগত, অর্থাৎ মাসকাত ভাইয়ের ডাক নামটা বোধহয় খুব সম্ভবত পাভেল ভাই। যাকে আমরা অনেকেই জানেন না, জানা গেল যে মাসকাত ভাইয়ের ডাক নাম হলো পাভেল। আর কাউসার শাকিল ছিলেন আমাদের সাথে, সাব্বির খান ছিলেন, তার কথা বললাম, তার কথা। যাই হোক, অতনু সিংহকে আমরা এখনো পাচ্ছি না। অতনু বাবুকে তো অতনু বাবু কি আছেন কিনা জানি না। আমাদের শেষ করতে হচ্ছে, আমরা শেষ মুহূর্তের কথা বলি। আমি আমার সঞ্চালক হিসাবে আসলে কথা ছিল, আমার কথা শোনার কথা ছিল, মাঝে মাঝে কিছু কথা বলতে হয়েছে। সঞ্চালক হিসাবে যেহেতু বলতে হয়, সঞ্চালক আসলে একটা মানে একটা শো আর কি, সঞ্চালকের খুব বেশি করার কিছু থাকে না, মত প্রকাশের কিছু থাকে না, কারণ তার নিরপেক্ষতা নষ্ট হয় সেখানে। যাই হোক, সেই প্রশ্নে বলি যে আসলে আমাদের বাংলাদেশের নারীবাদের প্রশ্নে যেটা আছে, আমরা অনেক ক্ষেত্রেই নারীরা পুরুষের সমান হতে চান। এইখানে আমার একটু দ্বিধা আছে, আমরা কেন মানুষ হতে চাই না? অনেক পুরুষও অনেক সময় মানুষ না, সেটা আমরা বারবার দেখছি। পুরুষদের কাজে আমরা দেখছি যারা মানুষের কাজ করছেন। অতএব পুরুষের সমান না হয় মানুষ হওয়া বোধহয় সবচেয়ে বেশি ইচ্ছা থাকা উচিত, যেটা মাসকাত ভাইও বলেছেন। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা যেন একেবারে ছোট থেকে মানুষের মধ্যে একজন পার্সন, একজন ব্যক্তি, একজন মানুষ হিসাবে তার চিন্তাটা ঢুকিয়ে দেওয়া যায় যে আমি একজন মানুষ, আমার চিন্তা নারী পুরুষ সমতার চিন্তাটা তখন থেকে মানুষের মধ্যে জন্ম নেবে, এবং সেভাবেই সমাজ গড়ে উঠবে। আমাদের একটা সমাজ গড়ে ওঠার পেছনে বোধহয় এই জায়গাটা খুব বড় দরকার, শিক্ষার জায়গাটা, যেটা মাসকাত ভাই বললেন। আমরা সেইভাবে আমরা আশা করছি যে আমরা সামা আহমেদের 100 বছরের একটা ক্ষোভ ছিল, কষ্ট আছে, সেটা যেন আস্তে আস্তে কেটে উঠে এইভাবে আমরা যেন একটা মানবিক সমাজ এবং মানুষ হিসাবে একটা সমাজ গড়ে তুলতে পারি, সেই আশা রেখে আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। প্যান্ডেমিক এখনো শেষ হয়নি, এখনই হাল ছেড়ে দিয়ে না, এখনই সরাসরি
স্বাস্থ্যবিধিকে অগ্রাহ্য করবেন না কেউ, যেন স্বাস্থ্যবিধি মেনেই আপনারা বের হন। ভ্যাকসিন এসে পড়েছে, তারপরেও স্বাস্থ্যবিধি মানা উচিত, আপনারা মানবেন। আমরা এই প্যান্ডেমিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, আমাদের এই দুঃসময় কেটে যাবে সুসময়ের আশা এবং নারী পুরুষের উভয়ের একটা মিলিত সম্মিলিত সুন্দর সমাজের আশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।